সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 1254তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ভাই মোহাম্মদ সিফাত হোসেনের জীবনের এক তাজ্জব বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল 100 কোটি টাকার মালিক বিয়ে করে এই কালো মেয়েকে। দেখেন, আমাদের মুরব্বীরা একটা কথা বলেছিল যে নদীর পানি ঘোলা ভালো আর জাতের মেয়ে কালো ভালো। বাস্তবে দেখা গেল যে ঘোলা পানিতে কেউ গোসল করে না, আর কালো মেয়েকে এই সমাজে কেউ বিয়ে করতে চায় না। তাহলে কেন রংপুরের এক বিশিষ্ট ব্যবসায়িক, শত কোটি টাকার মালিক, এমনই এক কালো চেহারার, নিকৃষ্ট চেহারার, আমি সরি টু সে যে আমি গল্পের জন্য কথাটা বলি, যে কালো চেহারার একটা মেয়েকে তিনি কেন বিয়ে করলেন? আমার কাছে মনে হয় এই গল্পটা শুধু গল্প নয়, এটা একটা ইতিহাস। তাই সবাইকে অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত রংপুরের ভাই সিফাত হোসেনের জীবনের বাস্তব গল্পটা আপনার প্রত্যেকে আমাকে শুনুন, এবং গল্প শেষে সিফাতকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সিফাত হোসেন, আমার বাড়ি রংপুর। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, আর কেউ নেই। যদিও আমার পূর্বপুরুষের বাড়ি হয়ে থাকে রংপুর, আমার বাবার বাড়ি, মায়ের বাড়ি রংপুর, কিন্তু জন্মসূত্রে আমি ঢাকাইয়া। ছোটোবেলা থেকে রাজধানী ঢাকারই কোনো একটা বস্তি বাসায় আমার জন্ম হয়। আমার বাবা পেশায় ছিলেন একজন রিক্সা ড্রাইভার, আর আমার মা ছিলেন গার্মেন্টস কর্মী। আমার মা গার্মেন্টসে বিভিন্ন ফ্যাক্টরিতে চাকরি করতেন, আর আমার বাবা রিক্সা চালাতেন। আমার বাবার স্বভাব চরিত্র ছোটোবেলা থেকে আমি দেখে আসছি খুব বেশি একটা ভালো ছিল না। কারণে আমার বাবা আম্মার সাথে ঝগড়া করতো, আম্মার গায়ে হাত তুলতো, এরকমভাবে আম্মাকে টর্চার করতো, যেটা আসলে ভুলে বোঝানো যাবে না। এবং প্রতিটা দিন আমার মা ঠিক যখনই মাস শেষে বেতন পাইতো, বেতন পেয়ে ঘরে আসা মাত্রই আমার বাবা আমার মাকে মেরে আমার মায়ের কাছ থেকে বেতনের ওই টাকা নিয়ে নিত। এক বিন্দু পরিমাণের সুখ শান্তি কখনো আমার মাকে দিত না। প্রতিটা রাতে আমার মা কান্না করে করে কাটাতো। বাবা একদিন রিক্সা চালালে 3 দিন চালাতো না। একদিনে যে পরিমাণের ইনকাম হতো তা দিয়ে বাকি দিনগুলো কাটাতো। খুব ওই টর্চারের মাঝে আমার মায়ের দিনগুলো সামনের দিকে কাটতে থাকে। এরকম করতে করতে আমি মোটামুটি একটু বড় হই। ছোটোবেলা থেকে আমার মায়ের অনেক স্বপ্ন ছিল যে তিনি আমাকে পড়াশোনা করাবেন। আমি দেখতে শুনতে অনেকটা সুন্দর ছিলাম, আমার আব্বাও দেখতে শুনতে খুবই সুন্দর ছিল, যদিও সে রিক্সা চালাতো। তাই আমার মা তখন করলো কি, একদিন সিদ্ধান্ত নিল যে বাসা থেকে পালাইয়া যাবে। কারণ এই বাসার মধ্যে থাইকা গার্মেন্টসে চাকরি কইরা যে টাকা বেতন পায়, মাস শেষে দেখা যায় যে সব টাকা আমার আব্বা নিয়ে যায়, এবং আব্বা ওই টাকা দিয়ে নিয়ে জুয়া খেলে, মদ খায়, এটা করে ওইটা করে, আমার মাকে কোনো রকমের টাকা পয়সা দেয় না। তো এখানে চাকরি করে লাভটা কী হলো? আমার তো কোনো ফিউচার নাই, আমার কোনো ভবিষ্যৎ নাই। মা বারবার বাবারে বলতো যে তুমি সিফাতরা একটা স্কুলে ভর্তি করাও, ওর একটা স্কুলে ভর্তি করে স্কুলে পড়াও, কিন্তু আমার বাবা আমাকে স্কুলে ভর্তি করাতো না। আমার আব্বা মাকে বলতো আরেকটু বড় হলেই রিক্সা চালানি শিখিয়ে দিব, আরেকটু বড় হলে রিক্সার ফেডেলে পা রাখবে আর টাকা ইনকাম করবে। কিন্তু আমাকে রিক্সা চালক বানানোর কোনো ইচ্ছে আমার মা ছিল না। কোনো সময় আমার মা এটা চিন্তা করে নাই যে আমি বড় হয়ে রিক্সা চালাবো, আমি একজন রিক্সা চালক হব। এরকম করে সময়গুলো কাটতেছে। আমি খেয়াল করতাম যে প্রায় প্রতিটা রাতেই আমার মা তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কাঁদতো। আমার মা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তো। যখনই বাসায় থাকতো নামাজ পড়তো এবং তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কাঁদতো। তাহাজ্জুদের নামাজ পড়ে এসে আমার মা আমার মাথায় ফু দিত। আমার মাথায় ফু দিয়ে এরপরে মা ফজরের নামাজ পড়তো। আমার মা খুব ধর্মীয় একজন মানুষও ছিল। এরকম করতে করতে একটা সময় আমার মা হঠাৎ করে বাসা থেকে পালিয়ে যায় আমাকে নিয়ে। মানে 1 মাসের বেতন পায়, বেতন পাওয়ার পরে আমার মা আমারে নিয়ে, বাবা রাতের বেলায় বাড়িতে আসার আগেই আমাকে নিয়ে তখন আমার মা বাসা থেকে পালিয়ে যায়। বাসা থেকে পালিয়ে আমার মা রাজধানী ঢাকারই অন্য কোনো একটা জায়গায় আরেকটা মেয়ের বাসায় আশ্রয় নেয়। এবং ওইখানে 2টা মেয়ে থাকতো, আমার মা সহ গিয়ে ওইখানে থাকতে শুরু করে। তো ওই সময়টাতে মা যেখানে চাকরি করতো ওইখান থেকে তো মায়ের চাকরি চলে যায়, মা নতুন একটা জায়গায় চলে আসে। এরপরে আমার মা এদিকে সেদিকে যেখানে চাকরির জন্য যায়, কিন্তু ভালো কোনো চাকরি পায় না, এবং চাকরি পায় না, আবার মানুষ টর্চার করে। আমার মাও দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, অনেকেই খারাপভাবে ইঙ্গিত করে, এবং এরকম করতে করতে হঠাৎ করে আমার মা একটা চাকরি পায়। তবে এটা কোনো গার্মেন্টস বা ফ্যাক্টরির কোনো চাকরি না। আমার মা একটা বাসার কাজে চাকরি পায়, তাও এটা 3 মাসের জন্য। 3 মাসের জন্য একটা বিদেশি ফ্যামিলি দেশে আসবে, এবং ওই বিদেশি ফ্যামিলিটা দেশে আসার পর ওই ফ্যামিলিকে আমার মা দেখভাল করবে, দেখাশোনা করবে, একজন মহিলা এবং ওনার হাজব্যান্ড, মানে দুজনেই। তো এটা বলার পরে তখন আমার আম্মা ওখানে চাকরিতে যায়, মানে চাকরিতে জয়েন করে। তো যেদিন জয়েন করে এর পরের দিন আমার মা আমারে বলতেছে যে সিফাত, ভালো কাপড় চোপড় গায়ে দে, মা তোরা এক জায়গায় নিয়ে যাবো।
আমি তখন বললাম, তুমি কালকে মাত্র কাজে গেলা আর আজকেই বলতেছে আমার নিয়ে যাবা, তো কই নিয়ে যাবা? মা বলতেছে, আমি যে বাসায় চাকরি করি ওই মালিকরা না তোরে দেখতে চাইছিল। আমি বললাম, কেন? আমারে দেখতে চাইছে কেন? আমার আম্মা বলে, তা তো জানি না, কিন্তু তোরে দেখতে চাইছে, চল আমি তোরে নিয়ে যাবো। এই বলার পরেই আমি তখন মায়ের সাথে রওনা দিলাম। পরের দিন সকালবেলা আমার মা আমাকে হেঁটে হেঁটে ওই বড়লোকের বাড়িতে নিয়ে যায়। তো বড়লোকের বাড়িতে নিয়ে যাওয়ার পরে ওনারা তখন নাস্তা টাস্তা, আমার আম্মা গিয়ে নাস্তা বানায়। তা আমি তখন পাকঘরে, মানে কিচেন রুম যেটা, ওইটাতেই বসে থাকে। আর একটা মহিলা আসছিল, ওই মহিলাটাও কাজ করে। তো একটা পর্যায়ে হলো কি, মানে আমার আম্মা কী করলো, ওনাদেরকে খাবার দিয়ে আসলো। আসার পরে মা আমারে ডাকতেছে যে তুই ভিতরে আয়, মানে এদিকে আয়, তোর ওনারা দেখবে। তা আমি তখন গেছি, যাওয়ার পর আমি সালাম দিছি। তাই সালাম দেওয়ার পরে যে লোকটা ওখানে ছিল, ওনার একদম মানে পেট পর্যন্ত দাঁড়িয়ে ছিল, মানে দেখে মনে হলো খুব ধর্মীয় কোনো ব্যক্তি। উনি আমারে বলতেছে খাবারের সময় সালাম দিতে হয় না। তাই আমার মা বলে, ও তো জানে না, ও তো আর অত বেশি শিক্ষিত না, আমার তো ছোটো ছেলে। পরে বলে, আচ্ছা ঠিক আছে, বসো এখানে। এই প্রথম আমি এরকম একটা চেয়ারে বসছি, মনে হয় যেন আমি নিচের দিকে ডেবে যাচ্ছি। এরকম চেয়ার আমি কখনোই দেখিও নাই, বসা তো দূরের কথা। পরে আমি লাফ দিয়ে উঠে যাই। আমি বলি, ও মা, আমি তো নিচে পড়ে যাই। তা ওই ম্যাডাম বলতেছে, নিচে পড়বা না, বসো। পরে বসছি, বলে তোমার নাম কি? আমি বললাম, আমার নাম সিফাত হোসেন। তা তোমার বাবার নাম কি? বাবার নাম বললাম, মায়ের নাম বললাম। এরপরে বলে, ও আচ্ছা ভালো, তুমি প্রতিদিন কিন্তু তোমার আম্মুর সাথে আসবা, একদিনও মিস করবা না। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি আমার আম্মুর সাথে আসবো। এরপরে সবসময় আমি আমার মায়ের সাথে এই বাসায় কাজে আসতাম। আর ওই বাসার যে ম্যাডাম এবং মালিক ছিলেন, মানে বস ছিলেন, তারা অত্যাধিক ভালো ছিলেন, মানে খুবই ভালো ছিলেন। আমার আম্মার সাথে যখন কথা বলতো, একদম নিজের বোনের মতো করে কথা বলতো। কখনোই বাসার কাজের মেয়ে হিসাবে, বাসার কাজের মহিলা হিসাবে আমার আম্মুর সাথে কথা বলতো না। যথেষ্ট নম্র, ভদ্র এবং দেখতে শুনতেও খুব বেশি সুদর্শন ছিলেন এরা। এরকম করতে করতে প্রায় 2 মাস আমার আম্মা এই বাসায় চাকরি করে। যদিও তারা মাত্র কয়েক মাস দেশে থাকবে বলে আসছে, কিন্তু তারা কোনো একটা কারণে 8 মাসের মতো দেশে থেকে যায়। এবং ওনাদের যখন জাগার সময় হয়ে যায়, আমি কিন্তু পড়াশোনা করি না। ওই সময়টাতে একদিন রাতের বেলায় আমার মা আমারে বলতেছে যে তোরে একটা কথা বলি, আম্মুর কথাটা মনোযোগ দিয়ে শুনবি। আমার মা আমারে বলে, আমি বলি কী কথা বলো? মা আমারে বলে, তুই কি আমার ছাড়া থাকতে পারবি? আমি বললাম, কেন? তোমার ছাড়া আমার থাকতে হবে কেন? আর আমি তোমায় ছাড়া কেন থাকবো? মা আমারে বলে, যে বাসায় আমি চাকরি করি ওই বাসার ম্যাডাম আর ওই বাসার স্যারে বলছে তোরে নিয়ে যাবে। ওনারা কানাডায় থাকে, তোকে কানাডা নিয়ে যাবে। আমি বলছি, কানাডা? এটা কোথায়? ঢাকার ভিতরে? মা আমাকে বলে, না, এটা ঢাকার ভিতরে না, এটা বাংলাদেশ থেকে অনেক দূরের একটা দেশ, ওখানে বিমানে করে যেতে হয়। আমি বললাম, আকাশ দিয়ে যে বিমান উড়ে, ওই বিমানে করে যাওয়া লাগে? কি কও মা, উইরে উইরে যাবো? মা আমার বলে, হ, উইরে উইরে যাবি তুই? আমি বললাম, হ মা, যাবো, কিন্তু আমার একটা কথা আছে, আমি একা যাবো না, আমি তোমারই লইয়াই যাবো, আমরা দুজনে মিলে যাবো। মা তখন আমার বলতেছে, ওনারা তো আমারই নিবে না, ওনারা বলতেছে তোরই নিয়ে যাবি, তুই যদি যাইতে চাস তাহলে আমি তোদেরকে ওনার সাথে পাঠাই দিব। আমি বললাম, মা, আমি তোমার ছাড়া কেমন করে থাকবো বলো? আমি তো তোমার কোলে ঘুমাই, আমি তোমার ছাড়া কি থাকতে পারবো? মা আমারে বলে, আমার শরীরটাও ভালো না, এখানে চাকরি করে 2-4 টাকা নিয়ে তোরা খুব কষ্ট করে মানুষ করতেছে বা খাওয়াইতেছে, পড়াইতে আসে। একটা সময় আমার বয়স হবে, তোর বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে, তোর বাবার কোনো খোঁজ খবর পাই না। এরপরে তোর ভবিষ্যৎটা কি হবে? তুই কোথায় যাবি, কই থাকবি? মায়ের কথা শোন, তুই চলে যা, তুই যখন বড় হবি, অনেক টাকা ইনকাম করবি, তখন আইসা মায়েরই নিয়ে যাইস। আমি বলছি, মা, এরপরে যদি আমি আসি তাহলে কি তুমি আমার সাথে যাবা? আমার মা বলে, অবশ্যই যাব। এরপরে আমার খোকন যখন আমাকে নিতে আসবে, আমি অবশ্যই যাব। আমি বললাম, মা, তাইলে আমি যাব। এরপর আমার মা ওনাদের সাথে কথাবার্তা বলার পরে তারা আমাকে একদিন পাসপোর্ট করানোর জন্য নিয়ে যায়। এখানে একটা বিষয় আমি দেখলাম, আমার যে আমার পাসপোর্টে আমার বাবা মায়ের নামে ইনারা ওনাদের নাম বসায়, আমার মায়ের নাম পাসপোর্টে বসে না। এবং আমাকে বলা হয়, যদি তোমাকে তোমার আম্মুর কথা জিজ্ঞেস করে তাহলে আমার নাম বলবা। ওই মহিলা বলে, আমার নাম বলবা। আমি তখন বললাম, কেন? আপনার নাম কেন বলবো? উনি বলে, যদি আমার নাম না বলো তাহলে তোমাকে বিদেশে যাইতে দিবে না, তোমাকে বিমান থেকে ধাক্কা মেরে ফেলাই দিবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনার কথাই বলবো। মারে তখন বললাম, মা, উনি বলতেছে মায়ের নাম জিজ্ঞেস করলে ওনার নাম বলার জন্য। আমার মা বলে, বলুক, উনি যেটা বলে তুই সেটাই করবি, ওনার কথার বাইরে একদম যাবি না, বাবা না ভালো, আমার লক্ষ্মী বাপ। আমি বলছি, আচ্ছা মা, ঠিক আছে। এরপরেই একদিন সব কিছু প্রসেসিং হয়ে গেল, সেদিন আমি চলে যাব। ওই রাতটা আমার জীবনের সবচেয়ে স্মরণীয় একটা রাত ছিল। আমি শুয়েছিলাম আমার মায়ের পাশে, আর আমার মা সারাটা রাত ভরে আমার মাথা টিপে দিচ্ছিল, আমার চুল টেনে দিচ্ছিল। আমি মাকে বারবার বলি, ও মা, তুমি ঘুমাবা না? তোমার চোখে ঘুম আসে না? তুমি আমার মাথা কেন টিপে দিচ্ছ? আসো, আমরা ঘুমিয়ে যাই। মা আমারে বলে, কালকে তো তুই চলে যাবি। আমি বললাম, মানে কালকে আমি চলে যাব? মা আমারে বলে, হ্যাঁ। আমি বলি, মা, আমি গিয়া 1 মাস পরেই চলে আসবো।
1 মাস পরে আইসা আমি তোমার সাথে করে নিয়ে যাব। আমার মা বলে আচ্ছা ঠিক আছে, তুই 1 মাস পরেই চলে আসবি, আইসা আম্মুর সাথে করে নিয়ে যাবি। আমি বলছি আচ্ছা ঠিক আছে। এর পরের দিন আমাকে তখন অনেক বড় একটা বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। আমি সেই মুহূর্তে এই বিমানবন্দরের নামও জানি না। আমাকে ভিতরে উঠানো হয়। আমি মাটিতে বসে যে এরোপ্লেন দেখতাম বা যে বিমান দেখতাম, ওই উড়োজাহাজ ছিল ছোট, কিন্তু আমি এখানে দেখলাম বিশাল একটা উড়োজাহাজ। আমি ওনাকে মা করে বললাম, মা আমরা কি এটার মধ্যে উঠবো? বলে হ্যাঁ আমরা এটার মধ্যে উঠবো। আমি বললাম এটার মধ্যে উঠলে এটা কি আমাদের নিয়ে যাবে? বলে হ্যাঁ, এটা আকাশে উড়ে আমাকে নিয়ে যাবে। আমি বললাম কি বলো, এত বড় এটা আকাশে কেমনে উঠবে? মা বলে তুমি উঠো, তাহলে তুমি বুঝবা। ওই মহিলাকে মা ডেকে আমি তখন বিমানবন্দরে ওই উড়োজাহাজের মধ্যে উঠলাম। তখনও জানালার দিকে বারবার তাকাচ্ছিলাম যে আমার জন্মদাতা মা, আমার গর্ভধারিণী মাকে একটু দেখা যায় কিনা। কিন্তু দেখলাম যে আমার মাকে দেখা যায় না। বিশাল একটা মাঠ দিয়ে উড়োজাহাজটা তখন আস্তে আস্তে করে সামনের দিকে যেতে শুরু করে। একটা পর্যায়ে উড়োজাহাজের স্পিড বেড়ে যায়, এবং স্পিড বেরিয়ে যাওয়ার পরে উড়োজাহাজ তখন মাটি থেকে শূন্যে উঠে যায়। আস্তে আস্তে করে আমি দেখলাম আমার জন্মভূমি, আমার মাতৃভূমি আর আমার মা রাজধানী ঢাকাতে রেখে ওই এরোপ্লেনটা তখন আকাশের সীমানায় পৌঁছে গেল। আস্তে আস্তে করে আমি ওনাদের সাথে যাচ্ছিলাম। বিমানে বসে একটু পরে কান্না করতেছিলাম। আমি বললাম আমাকে কোথায় নিয়ে যান? কোনো গাছ দেখা যায় না, পালা দেখা যায় না, মানুষ দেখা যায় না। বলে বেশি কথা বললে এখান থেকে তোমাকে ফেলে দিবে, বেশি কথা বললো না। এরকম করতে করতে একটা পর্যায়ে আমি কানাডায় গিয়ে পৌঁছাই, এবং কানাডাতে যাওয়ার পরে উনি তখন আমাকে বাসায় নিয়ে যায়। এবং সেই বাসায় গিয়ে আমি অবাক হয়ে গেলাম যে বাসার মধ্যে প্রায় আরও 4টা মেয়েকে আমি দেখতে পাই, কিন্তু কোনো ছেলে নাই। পরে আমি বললাম এরা কারা? ওই মেয়েগুলো খুব ভালো বাংলা বলতে পারে না, মানে বাংলা জানেই না। পরে বলতেছে এরা তোমার বোন, আমাকে বলে। তা আমি যখন কথা বলি এরা আমার দিকে তাকায় তাকায় হাসে, কারণ এরা তো আর আমার ভাষা বুঝে না। এরা আমার সাথে যে ভাষায় কথা বলে ওই ভাষা আমি বুঝি না, আর আমি যে ভাষায় কথা বলি ওরা আমার সেই ভাষা বুঝে না। মানে দুজনের মাঝে কথাবার্তা বলি, বাট কারো ভাষা কেউই বুঝে না। এরকম করে আস্তে আস্তে করে তখন সময়গুলো পার হইতে আসে। তো আমি আমার ওই মারে বলি যে আমার বাংলাদেশে যে মা আছে ওই মা কখন আসবে, কবে আসবে? বলে চলে আসবে, তুই নিয়ে আসবি, বড় হইলে গিয়ে নিয়ে আসবি। তখন আমাকে একটা স্কুলে ভর্তি করানো হয়, ওখানকার একটা স্কুলে। তো আমি স্কুলে যাইতাম, আমাকে প্রথমে ভাষা শেখানো হয়। আমি ইংলিশে কথা বলা শিখি, এবং কমিউনিকেশন যখন আমার হয়ে যায় আমি তখন স্কুলের ম্যাডামদের সাথে, আমার বোনদের সাথে এবং আমার বাবা মা সবার সাথে কথা বলতে পারি। মানে সবার সাথে আমি কথা বলি। ওই সময়তে মাঝে মাঝে আমার আম্মুর সাথে আমার কথা হইতো কীভাবে? ওই যে ক্যাসেট আছে না, আপনারা হয়তো অনেকেই চিনবেন, ওই রকম ক্যাসেটে করে আমার আম্মা ক্যাসেট পাঠাইতো ওনাদের কাছে, লোক দিয়ে ক্যাসেট পাঠাইতো। ওই ক্যাসেট প্লেয়ারের মধ্যে আমি শুনতে পাইতাম। আমার মা আমার জন্য কান্না করতো। আমার ওই মহিলারা বলতো আমার সন্তানটারে দেখে রাখেন, ওরা কখনো কষ্ট দিয়েন না, ওর প্রতি খেয়াল রাখেন, এগুলো আমার মা বলতো। যাই হোক, এইভাবে আমি তখন এখানে বড় হতে থাকি, সারাক্ষণে মনটা খারাপ করে বসে থাকি। তো ওনার ওই মহিলার একটা ছোট মেয়ে আছে, নাম হচ্ছে আইরিন, যে আমার বয়সের থেকেও প্রায় 1 বছরের ছোট হবে। এরা মূলত আমাকে নিয়ে আসার কারণ হচ্ছে কি, ওদের কোনো ছেলে নাই, ওনাদের কোনো ছেলে সন্তান নাই, এই জন্য ওনারা আমাকে নিয়ে আসছে যে ওনাদের 4টা মেয়ে, একটা ছেলে দরকার। তাই ছেলে হয় না দেখা পরে আমারে নিয়ে আসছে, আমি ওনাদের সাথে আসি। তো সত্যি কথা বলতে কি, ইনারা কখনোই আমাকে কোনো কিছুর অভাব দেয়নি। আমার মায়ের অভাব, আমার বাবার অভাব, আমার ফ্যামিলির অভাব, এগুলো আমাকে কখনোই বুঝতে দেয়নি। যথেষ্ট পরিমাণের ভালো আমাকে বাসতো। আমি যখন যেটা বলতাম, যেটা খাইতে বলতাম, এটা আমাকে এনে দিত। এবং একটা সময় যখন আমি ইংলিশের থ্রুলে কথা বলতে পারি, তখন দেখা যায় আমার আর কোনো প্রবলেম ছিল না। এরকম করে আস্তে আস্তে যে আইরিন মেয়েটা ছিল, ওই মেয়েটা খুবই ভালো একটা মেয়ে ছিল। আমার সাথে অনেক দুষ্টামি করতো, আমার সাথে অনেক মিশতো, আমাকে নিয়ে এখানে ওইখানে বিভিন্ন জায়গায় যাইতো। তার সাথে আমার একটা ভালো বন্ডিং হয়ে যায়। তার বাকি বোনগুলো আমার সাথে যদিও খুব ভালো করে কথা বলে না, খুব বেশি কথা বলে না, কিন্তু আইরিন মেয়েটা আমার সাথে অলওয়েজে কথা বলে। যখনই আমি কোথাও একটু মন খারাপ করে চুপচাপ হয়ে বসে থাকি, তখনই আমার কাছে আসে, এসে বলে সিফাত মন খারাপ কেন? ওকে আমি কিন্তু বাংলা বলেও শিখিয়েছিলাম, আপনার আইরিনকে। ও কিন্তু বাংলা বলতে পারতো না। আমি না ওকে খুব সুন্দর করে বাংলায় কথা বলানো শিখাই, এবং বাংলায় কথা বলার পরে ও তখন অনেক মজা পাইতো। বাংলা ভাষাটা ওর কাছে অনেক ভালো লাগতো, এবং এরকমভাবে ওর বাবা মায়ের সাথেও বাংলায় মাঝে মাঝে কথা বলতো। ওর বাবা মাও তখন হাসতো। এই কারণে ওর বাবা মা আমাকে আরও বেশি পছন্দ করে, যে না আমি ওনার মেয়েকে বাংলা ভাষা শিখাইছি, এটা ওনাদের কাছে অনেক ভালো লাগে। এই করতে করতে আমি তখন আপনার 10ম শ্রেণী শেষ করি আর কি। ওইখানে 10 ক্লাস শেষ করি, এবং 10 ক্লাস শেষ করার পরে আমি আমার মায়ের জন্য তখনও মনে হতো, মাঝে মাঝে মায়ের কথা মনে হতো, কিন্তু ওই সময় তো আমি বুঝে যাই যে আমি আর চাইলেও দেশে যেতে পারবো না।
বা আমার মায়ের সাথে আমার আর কখনো দেখা হবে না। আর ওনারা মাঝে মাঝে বলে আমার মা নাকি মারা গেছে, কিন্তু এটা আমার বিশ্বাস হয় না। ওনারা বলে মা মারা গেছে, কিন্তু আমার এটা বিশ্বাস হয় না যে আমার বিশ্বাস আমার মা বেঁচে আছে। আমি একদিন না একদিন বাংলার বুকে গেলে আমার মায়ের সাথে আমার দেখা হবে। এরকম করে 10ম ক্লাস শেষ করার পরে তখন আমি কলেজে ভর্তি হই, এবং তো কলেজে পড়াশোনা করতেছি। ওই মেয়েটা আমার সাথে অনেক উঠে বসে, অনেক দুষ্টুমি করে, ফাইজলামি করে। সারাক্ষণই ওর সাথে এরকম চলাফেরা করতে করতে এই মেয়েটার প্রতি আমার একটা ভালো লাগা সৃষ্টি হয়ে যায়। একটা ভালো লাগা সৃষ্টি হয়ে যায়, এবং ভালো লাগাটা সৃষ্টি হয়ে যাওয়ার পরে আমি আমি বুঝতেছি ও না আমার উপর অনেকটা দুর্বল হয়ে যায়। আমাকে একটা পলক না দেখলে ওর ভালো লাগতো না, এবং সারাক্ষণই আমার সাথে দুষ্টুমি করে, শয়তানি করে, এবং এরকম করতে করতে আমরা দুজনে মোটামুটি একটা অন্যরকম সম্পর্কে পৌঁছে যাই। সত্যি কথা বলতে গেলে ওর বাবা মায়ের ডকুমেন্টের উপরেই তো আমার পাসপোর্ট হয়। আমি জন্মসূত্রে তো বাংলাদেশি, কিন্তু ওখানে আমি ওনাদের বাবা মা ডেকেছি, এবং তাদের উপরে আমার ডকুমেন্টগুলো, পেপারসগুলো হয়ে থাকে। তো এখন যদি এই মেয়ে এসে আমার সাথে মিশতেছে, সে তো হিসাব আমার সৎ বোন, এবং সৎ বোন হওয়ার পরে ও যে আমার সাথে এইভাবে মিশে, এটাও আমার কাছে একটু খারাপ লাগতো। কিন্তু খারাপ লাগলেও না, ওরে আমি কখনো মানা করতে পারতাম না, ওরে আমি কখনো নিষেধ করতে পারতাম না। কারণ একমাত্র ওই ক্যানাডাতে ওই ছিল আমার পার্ট, আমার দেহের মনে হয় যেন ও আমার অক্সিজেন। ওকে ছাড়া আমি কোনো কিছুই বুঝতাম না। সারাটাক্ষণই ওর সাথে মিশতাম, ও যখন যেটা বলতো ওর সব কথা আমি শুনতাম। এরকম করতে করতে দুজনে মোটামুটি মুখে বলা হয়নি কেউ কাউকে ভালোবাসি, কিন্তু গভীর থেকে আমরা দুজনকে অনেকটা ভালোবাসি। এবং ভালোবাসার পরে আমরা অনেক জায়গায় ঘুরতে যাই, অনেক ধরনের কাজ করে, যেগুলো আসলে এখানে বলার মতো না। তো একদিন আমি ওরে বলি যে আইরিন, তুমি তো জানো যে তুমি আমার সৎ বোন, হিসাব করতে গেলে তুমি আমার সৎ বোন, এবং এখানে আমি কি তোমাকে বিয়ে করতে পারবো, বা আমরা কি একসাথে থাকতে পারবো, এরকম আইন কি কানাডা সরকার করেছে? ও আমাকে বলে, আরে হিসাব করলে তো তুমি আমার সৎ ভাই হওই না, কারণ আমার মায়ের গর্ভে তো তুমি আসো নাই, আমার বাবার উরু থেকেও তুমি আসো নাই, তুমি অন্য ফ্যামিলির একটা ছেলে। কানাডার আইনের কথা বাদ দাও, কানাডা তো সৎ বোনকেও বিয়ে করা যায়, কিন্তু এখানে তো তুমি আমাকে নিমেষেই বিয়ে করতে পারবে। ইসলামী শরিয়ত অনুযায়ীও তুমি আমাকে বিয়ে করতে পারো, ইসলামী শরিয়ত অনুযায়ী তুমি আমাকে বিয়ে করতে পারো, কারণ তুমি হিসাবে আমার সৎ ভাইও হও না। ও যখন এগুলো বলে, এরপর আমি তখন আস্তে আস্তে করে ওর উপরে আরও দুর্বল হয়ে যেতে থাকে, ওর সাথে আরও দুষ্টুমি করতে থাকে, আরও শয়তানি করতে থাকে, এবং আস্তে আস্তে করে একটা পর্যায়ে মনে হলো যে ও আমার দেহের অক্সিজেন। আমি ওকে ছাড়া কোনো কিছুই বুঝতে পারি না, ওকে ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগে না। তো এই বিষয়গুলো আমার মা তো বাঙালি ছিল, উনি মোটামুটি বুঝতো, মানে কিছুটা বুঝতে পারতো যে আইরিনের সাথে আমার যে সম্পর্কটা, ওই সম্পর্কটার মাঝে কোনো না কোনো একটা ঘাটতি আছে, উনি বুঝতে পারতো। এবং বুঝতে পারার পরে তিনি তখন আমাদেরকে আলাদা করার জন্য চেষ্টা করতো। উনি আমাকে সবসময় বলতো, তোমরা বড় হইছো, এখন তোমাদের বয়স হয়েছে, এই বয়সে এসে এত ক্লোজ হওয়া ভালো না। আগে তোমরা ছোট ছিলা, দুজনে একসাথে মিশছো, দুষ্টুমি করছো, এটা ঠিক আছে, কিন্তু এখন তো ধরো তুমি অনেকটা বড় হয়ে গেছো, আইরিনও বড় হয়ে গেছে, তো এখন তোমরা চেষ্টা করবা যে দুজনের কাছ থেকে একটু একটু দূরে থাকার জন্য, আগের মতো করে মিশবা না। এরপরও আমরা মায়ের কোনো কথাকে মূল্যায়ন করতাম না, মায়ের কোনো কথাকে শুনতাম না। এরপরও আমি একইভাবে আইরিনের সাথে মিশে যাচ্ছি, আইরিনের সাথে কখনো এই জায়গায় আমি অলওয়েজে দুষ্টামি করে যাচ্ছি, শয়তানি করে যাচ্ছি। দুজনার প্রতি অনেকটাই দুর্বল হয়ে যায়, একজন আরেকজনকে ছাড়া অন্য কোনো কিছু চিন্তা করতে পারি না। একটা পর্যায়ে আমার মা পরিপূর্ণ বোঝার পরে মা তখন আমাকে হোস্টেলে পাঠিয়ে দেয়। আমাকে বাসায় রাখেন। আমি হোস্টেলে চলে যাওয়ার পরেও আইরিন বারবার ওই হোস্টেলে যাইতো, আমার সাথে দেখা করতো, আমার সাথে কথা বলতো, এবং আমরা দুজনার প্রতি অনেকটাই দুর্বল হয়ে পড়ি। আমার মা জানে কানাডার আইন অনুযায়ী উনি আইরিনকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না, কারণ কানাডার আইন অনুযায়ী আমি আইরিনকে বিয়ে করতে পারবো। আইরিন যদি প্রাপ্তবয়স্ক হয় এবং ও চাইলে আমাকে বিয়ে করতে পারবে, আর আমি চাইলে ওকে বিয়ে করতে পারবো। এখানে ওর বাবা মা কোনো বাধা হয়ে দাঁড়াতে পারবে না, আর ওর বাবা মা চাইলেও আমাদের সম্পর্কটাকে আলাদা করে দিতে পারবে না। তখন আমি অনেক দুর্বল হয়ে যাই আইরিনের প্রতি, আইরিনও অনেকটা দুর্বল থাকে। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আইরিন 18+ হয়ে যায়, এবং হওয়ার পরে ওর বড় একটা বোনের বিয়ে এখনও হয়নি, যেটা আইরিনের বড় বোনের বিয়ে হওয়ার আগে, আইরিনের গ্র্যাজুয়েশন শেষ হওয়ার আগে আইরিনের মা তখন আইরিনের বিয়ে ঠিক করে ফেলে, এক জায়গায় আইরিনকে বিয়ে দিয়ে দিবে। আমি তো এমনি একজন হতভাগা ছেলে, জীবনে আসলে তেমন কিছুই পাই নাই। যদি এই মহিলা এসে আমার হাত না ধরতো, তাহলে হয়তো আমি ঢাকা শহরের কোনো ফুটপাতে রিক্সা চালাতাম অথবা ফুচকা বিক্রি করতাম। বড় জোরে আমি এটাই করতাম, এর থেকেও বেশি তো আমি করতে পারতাম না। এবার উনি আইরিনের বিয়ে ঠিক করে ফেলে। আইরিন আমাকে বারবার বলে, তুমি আম্মুকে বুঝায় বলো, আম্মু যাতে আমাকে বিয়ে না দেয়, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করবো, আমি আমার আম্মুকে তুমি বলে দাও আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না। আমি তখন বললাম, তোমার আম্মা কি আমার কথা শুনবে? আমি যতই বলি, যেভাবেই বলি, তোমার আম্মা কখনোই আমার কথা শুনবে না, উনি কখনোই আমার কথা শুনবে না, এবং আমি বলে কোনো লাভ নাই, যদি বলার থাকে তাহলে তুমিই বলো। একদিন আইরিন তখন ওর মাকে ডিরেক্টলি বলে দিল যে, আম্মু
আমি যদি বিয়ে করতে হয় তাহলে একমাত্র সিফাতকেই বিয়ে করব, এছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না, আমাকে অন্য কারোর কাছে তুমি বিয়ে দিতে পারবা না। ওর মা তখন ওকে বলে, তুই জানিস সিফাত তোর কী হয়? ও তখন বলে, জানি, সিফাত আমার ভাই হয়। তখন ওর মা বলে, তুই যে একজন মুসলিম মেয়ে, একটা মুসলিম মেয়ে হয়ে কি তোর ভাইরে তুই বিয়ে করতে পারিস? ও তখন বলে যে ও সিফাত তো আমার রক্তের কেউ না, সিফাতের সাথে আমার ব্লাডের কোনো সম্পর্ক নাই, সিফাত তোমাদেরও কেউ না, ও তো অন্য পরিবারের একটা ছেলে, তাই আমি ওরে বিয়ে করলে তোমাদের সমস্যাকে? ওর মা বলে, দেখ আমি সিফাতকে এই বাসায় এনেছিলাম এবং তখনই তোর বাবা মানা করেছিল। বাংলাদেশ থেকে আমি যখন ছেলেটাকে নিয়ে আসি তখন তোর বাবা আমাকে বারবার মানা করেছিল, এইসব ছেলেগুলো ভালো হয় না, বস্তির ছেলে, ফুটপাতের ছেলে, এই ছেলেগুলো ভালো হয় না। কিন্তু এরপরেও আমি তোর বাবার কথাকে ডিনাই করে সম্পূর্ণ নিজে রিস্ক নিয়ে আমি সিফাতকে এই কানাডাতে নিয়ে আসি। এখন দেখা গেল যে তোর বাবার কথাই সত্য, তোর বাবা যেটা চিন্তা করেছিল সিফাত সেটাই করেছে। ও তখন বলে, তোমরা যদি আমাকে এইভাবে বিয়ে না দাও, পারিবারিকভাবে বিয়ে না দাও, তাহলে আমরা দুজনে সেপারেট বিয়ে করে ফেলবো, আমরা একসাথে থাকতে শুরু করব। এভাবে বেশ কয়েকদিন কেটে গেল এবং ওর মা তখন ওর বিয়েটা আপাতত বন্ধ রাখছে, মানে বিয়ে আর দিতেছে না, বিয়েটা বন্ধ রাখছে। এভাবে প্রায় অনেকগুলো দিন কেটে যায় এবং অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে একদিন হলো কি, আমার মা আমাকে বলতেছে, সিফাত আমরা একটু একটা জায়গায় যাবো, তোর একটা আন্টির বাসায় চল, আমার এটা বলে। তখন দুপুরবেলা, তাই আমি তখন বাইরে থেকে আসছি মাত্র, গোসল করলাম, ফ্রেশ হলাম। তা আম্মু যখন আমার বলতেছে যে আচ্ছা ঠিক আছে চলো, আমি তখন কী করলাম, আমার আম্মুর সাথে রওনা দিলাম। তা আমি ড্রাইভ করতেছি, আম্মু পাশে বসে আছে, অনেক দূরে যায়, মানে অনেক দূরে একটা পাকিস্তানি, আমার মায়ের একটা ফ্রেন্ড আছে পাকিস্তানি মহিলা, ওই মহিলার বাসায় যায়। মহিলার বাসায় যাওয়ার পরে মহিলার বাসাটা মানে একটু গ্রাম সাইডের দিকে পড়ছে, একটু গ্রাম্য সাইডে। তো ওইখানে যাওয়ার পরে আম্মু তখন আমাকে নিয়ে বের হয়, গার্ডেনের মধ্যে বের হয় বিকালবেলা বের হওয়ার পরে আমার আম্মা তখন আমাকে বলতেছে, আচ্ছা সিফাত তোর কি বাংলাদেশে তোর মায়ের কথা মনে হয়? আমি বলি যে হ্যাঁ মনে হয়। তো বলে, তুই তোর মাকে দেখতে যাবি? আমি বললাম, তুই না আমাকে বলছিলা যে আমার মা মারা গেছে। উনি বলে, না তোর মা মারা যায়নি, তোর মা বেঁচে আছে, তুই কি তোর আম্মুকে দেখতে যাবি? আমি বললাম, যদি বেঁচে থাকে তাহলে তো অবশ্যই দেখতে যাব, আমার জন্মদাতা মা, ওনাকে তো আমার দেখতে ইচ্ছে করে, আমি তো এর আগেও তোমাদেরকে বারবার বলেছিলাম, কিন্তু তোমরা তো আমাকে পাঠাও নাই, এখন যদি পাঠাও তাহলে তো ভালোই হয়, আমি দেশে যাব, আমার মাকে আমি দেখব। উনি তখন বলে, আমি তোকে দেশে পাঠাতে পারি এবং তুই দেশে যাবি, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি বললাম, শর্ত? কিসের শর্ত? উনি বলে, তুই কখনো দেশ থেকে ফিরে আসতে পারবি না এবং তুই দেশেই থেকে যাবি, আর কখনো এই কানাডাতে তুই আর কখনোই আসবি না, এইখানে তুই আর আসবি না, তুই ওই দেশেই থেকে যাবি, ওই দেশেই তুই থাকবি। আমি তখন বললাম, কেন আমি ওই দেশে থাকবো, আমি এই দেশে কেন আসবো না? উনি বলে যে না, আমি তোকে এই দেশে এনেছিলাম, তো এখন আবার আমি তোকে বাংলাদেশে ব্যাক করে দিচ্ছি, বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছি, তুই ওইখানে থাকবি, ওইখানে পড়াশোনা করবি এবং ওইখানে কিছু একটা করবি, তুই আর দেশে আসবি না, মানে কানাডাতে তুই আর আসবি না। আমি তখন বললাম যে মা, তুমি হঠাৎ করে এরকম হার্ড ডিসিশন কেন নিচ্ছ, এরকম কঠিনভাবে আমার সাথে কথা কেন বলতেছ? মা আমাকে বলে, আমি যখন তোরে কানাডায় নিয়ে আসি, তোর বাবা মানে আমার যে হাজব্যান্ড আছে উনি আমাকে বারবার নিষেধ করেছিল এবং আমাকে হাত জোর করে পর্যন্ত বলেছিল, এই ভুল তুমি করো না, এই ভুলের মাসুল তোমাকে সারা জীবন দিয়ে যেতে হবে। আমি তখন তোর ওই বাবার কথা শুনি নাই, আমার স্বামীর কথা যদি শুনতাম তাহলে আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না। আমি তোকে কানাডায় নিয়ে আসি তোর একটা উন্নত জীবনের আশায়। তোর মা ছিল একটা বাসার কাজের লোক, আমাদের বাসায় কাজ করতো, তোর বাবা পেশায় ছিল একজন রিক্সা ড্রাইভার। এরকম ফ্যামিলির একটা ছেলেকে আমি কানাডায় এনে কানাডার পাসপোর্ট বানিয়ে দিছি, কানাডার নাগরিক বানিয়ে দিছি, এরপরেও তোর কি একটাবার পরানটা কাঁপলো না আমার এত বড় ক্ষতি করতে? আমি তখন নিচের দিকে তাকায় থেকে বললাম যে মা, তুমি এটা কী বলতেছো? আমি তোমার ক্ষতি করলাম? আমি তো কখনোই তোমার ক্ষতি করি নাই, তুমি এরকম কথা কেন বলতেছো? আমি তোমার কি ক্ষতি করলাম? মা আমারে বলে, তুই আইরিনকে কিভাবে ভালোবাসিস, আইরিন কিভাবে তোকে বিয়ে করার কথা বলে, আইরিন তো তোর সৎ বোন। আমি বলি, মা এটা আমি নিজেও আইরিনকে বেশ কয়েকবার বুঝাইছি, আমি নিজেও আইরিনকে বলছি যে তোমার আমার বিয়েটা হবে না, কারণ তুমি আমার সৎ বোন, আমি তোমাকে কীভাবে বিয়ে করব? আর সবচেয়ে বড় কথা, আমার পাসপোর্টে আমার ডকুমেন্টে তোমার আব্বা আম্মার নাম দেওয়া, এটা তো কোনোদিনও সম্ভব না, এটা হতে পারে না। কিন্তু মা তুমি বিশ্বাস করো, এই কথাগুলো আর আইরিনকে আমি যতবার বললাম, আইরিন একটাবারের জন্য না আমার কথার কোনো মূল্যায়ন করলো না, আমার কথাগুলো শুনলোই না। ও আমাকে সর্বোপরি একটা কথাই বলে, ও আমাকে বিয়ে করবে, ও আমার সাথে থাকবে, আমাকে ছাড়া অন্য কারো বিয়ে করবে না। এবং আমি ওকে এটা বুঝাইছি, আমি আমার জায়গা থেকে অনেকবার বুঝাইছি, তো ও তো আমার কথা শুনে না। আমার মা তখন আমাকে বলে, দেখ ও তোর কোনো কথা শুনবেই না, আর ও আমাদের কথাও শুনে না, আমরাও যদি বুঝাই ও আমাদের বুঝ নেবে না, ও তোকে বিয়ে করবে এবং তোকে বিয়ে করেই ছাড়বে। এবং আমি চাই তুই কানাডা থেকে চলে যা, তুই যদি কানাডা থেকে চলে যাস তাহলে ও আর তোকে খুঁজে পাবে না, ও আর তোর খুঁজে পাবে না, এবং কানাডা থেকে যাওয়ার পরে তুই কখনোই আর ওর সাথে কোনো যোগাযোগ করবি না। আমি তখন বললাম, মা আমি তোমাকে ছাড়া কেমন করে থাকবো, বাবাকে ছাড়া কেমন করে থাকবো, আমি তো আসলে আমার পরিবারকে ছেড়ে তোমাদেরকে আপন করে নিয়েছিলাম। উনি আমাকে ঠিক তখনই আমার হাতটা ওনার মাথায় দিয়ে বলে, তুই যদি আমাকে সত্যিকারে ভালোবাসিস
তাহলে তুই আমার মাথায় হাত দিয়ে শপথ কর, ওয়াদা কর, তুই আজকের পর থেকে আমি তোকে পাঠাই দিব, তুই চলে যাবি এবং এরপরে তুই আর কোনো দিনও এই কানাডায় আসবি না। এটা তুই আমার মাথা চুয়ে ওয়াদা কর এবং এইটাও ওয়াদা কর যে তুই আর কখনোই মানে কানাডাতে তো আসবি না, ইভেন তুই আর আইরিনের সাথে কোনো যোগাযোগও করবি না, আইরিনের সাথে কোনো যোগাযোগ করবি না, তুই কানাডাতে আইরিনের সাথে যোগাযোগও করবি না, আমি তোর এখান থেকে পাঠাই দিব। আমি বললাম যে মা, এটা কী ধরনের কথা? তাহলে কি আমার আইরিনের সাথে বেইমানি করা হবে না? আমি কি আইরিনের সাথে বেইমানি করব? আমার মা তখন আমাকে বললো, তোর কাছে কে বড়, আমি না আইরিন? যদি তোর কাছে আইরিন বড় হয়ে থাকে তাহলে তুই আইরিনের সাথে বেইমানি করিস না, আর তোর কাছে যদি আমি বড় হয়ে থাকে তাহলে তুই আমার কথা শোন। আমি তখন নিজের দিকে তাকিয়ে চিন্তা করতেছিলাম, আমার মা আমাকে যে কথাগুলো বলতেছে এই কথাগুলো মিথ্যে না। আমি বাংলাদেশে অনেক সিনেমা দেখি, অনেক মুভি দেখি এবং বাংলাদেশ নিয়ে আমার অনেক স্টাডি করা আছে। তো আমি যতটুকু দেখলাম যে আসলে আমি যে পরিবারে জন্মগ্রহণ করেছিলাম, যে পরিবার থেকে আমি উঠে আসছি, ওই পরিবারটা একেবারে রাজধানী ঢাকার বুকে হত দরিদ্র একটা পরিবার। ওই পরিবারের সন্তানের ভবিষ্যৎ বড় জোরে রিক্সা ড্রাইভার, ফুচকা বিক্রেতা অথবা ফুটপাতে কোনো কাজ করা ছাড়া অন্য কোনো কিছু হতে পারতাম না। আজকে আমি এত কিছু পেয়েছি এবং তার সবই অবদান হচ্ছে শুধুমাত্র এই মায়ের। আর আর আরেকটা বড় কথা হচ্ছে, আমি তো এখন তেমন কিছু করতেছি না, আমি তো হিসাব করলে এখন আমি স্টুডেন্ট। তো আইরিনের যদি বিয়ে হয় অনেক ভালো একটা জায়গায় বিয়ে হবে, কারণ আইরিন দেখতে শুনতে অনেকটা সুন্দরী এবং অনেক সুন্দরী, শুধু সুন্দরী বলবো না, আহামরি সুন্দরী। তাই ওর যে কোনো একটা ভালো জায়গায় বিয়ে হবে, ওকে যে কোনো একটা ভালো ছেলে বিয়ে করবে। তো একে তো আমি আমার মায়ের ওয়াদা রাখতে পারবো, আমি দেশে চলে যাব এবং আমি আমার এই মাকেও আমি তখন ছেড়ে দিব, মানে এরকম একটা পরিকল্পনা করি। আমি বললাম যে ঠিক আছে, আমি চলে যাব। এবং সেদিনে তিনি অনলাইনে আমার টিকিট কেটে ফেলে। টিকিটটা কাটার পরে উনি আমাকে বলে, মানে আমাকে এরকম করে বলতেছে যে এরকম করে বলতেছে, আমি তোর একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিলাম, এই অ্যাকাউন্ট নাম্বারটা তোর নামে করা। মানে বাংলাদেশে বলতেছে যে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা তোর নামে করা, এটা তোর অ্যাকাউন্ট এবং বাংলাদেশে গিয়ে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে তুই যাবি। তিনি অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে দিল। আমি তখন বললাম যে আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কী করব, আমার তো অ্যাকাউন্ট নাম্বারের প্রয়োজন নাই, আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কী করব, আমি তো দেশেই চলে যাব এবং দেশে আমি যেহেতু পড়াশোনা করছি, আমি কিছু না কিছু একটা করে খাবো এবং আমি আমার জন্মদাতা মায়ের কাছে যাব, যদি আপনি পারেন আমাকে আমার মায়ের অ্যাড্রেসটা দেন, মানে আমার মায়ের ঠিকানাটা দেন। পরে উনি আমাকে আমার মায়ের ঠিকানা দিল, মানে যে মায়ের গর্ভে আমি জন্মেছি ওই মায়ের ঠিকানা আমাকে দিল। দেওয়ার পরে এর 2 থেকে 3 দিন আমাকে এই আন্টির বাসা আটকায় রাখে, মানে ওই যে আন্টির বাসা আমি থাকতাম, ওই আন্টির বাসা আমাকে আটকায় রাখে, পাকিস্তানি আন্টির বাসা, আমাকে আর আমাদের বাসায়ও যেতে দেয় না। ওখান থেকে 3 দিন পরে তিনি তখন আমার ফ্লাইট করে আমাকে ডিরেক্টলি কানাডা থেকে আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেয় এবং কানাডা থেকে বাংলাদেশে পাঠিয়ে দেয় এবং পাঠিয়ে দেওয়ার পরে আমি তখন বাংলাদেশে চলে আসি এবং বাংলাদেশে আসার পরে উনি আমাকে যে অ্যাকাউন্ট নাম্বারটা দেয়, ওই অ্যাকাউন্টটা আমি তখন চেক করি এবং অ্যাকাউন্টে চেক করার পরে আমি বিপুল পরিমাণের টাকা ওই অ্যাকাউন্টে পাই, বিপুল পরিমাণে টাকা ওই অ্যাকাউন্টে পাই এবং ওই টাকাগুলো উনি আমাকে সেন্ড করে এবং বেশ কয়েকদিন ধরে উনি টাকাগুলো পাঠাইতেছে ওই অ্যাকাউন্টে এবং ওই অ্যাকাউন্টের অনারও হচ্ছিলাম আমি। পরে অ্যাকাউন্টটা আমার নামে ওপেন করা হয়, দেন এরপর আমি এখানে আসি। আসার পরে আমি আর কখনো আমার মায়ের সাথে ওই কানাডার মায়ের সাথে আর কোনো যোগাযোগ করি নাই। আমি ঢাকায় আসি, ঢাকায় আসার পর একটা হোটেলে আপাতত থাকি। আমি তো বাংলা ভাষাটা ভুলে গেছিলাম, অত ভালো বাংলা আমি তখন ওই সময় বলতেও পারতাম না। একটা পর্যায়ে আমি যেদিন আসি তার পরের দিন আমার মায়ের ওই ঠিকানা অনুযায়ী আমি তখন রংপুরের উদ্দেশ্যে রওনা দিই। তখন মনটাকে পরিপূর্ণভাবে বুঝাই ফেলি যে আমি আর কখনোই আইরিনের সাথে যোগাযোগ করব না, কখনোই আইরিনের সাথে কথা বলবো না এবং আমি মন থেকে পরিপূর্ণভাবে আইরিনকে মুছে ফেলি, আইরিনের সাথে কোনো যোগাযোগ রাখি নাই। এবং না রাখার পরে দেন আমি তখন আমার রংপুরে যাই এবং রংপুরে আমাকে যে ঠিকানাটা দেওয়া হয় ওই ঠিকানায় যাওয়ার পরে, এটা আমার নানুবাড়ির ঠিকানা, আমার মায়ের জন্মস্থান। ওইখানে যাওয়ার পরে আমি জানতে পারি আমার মা আজ থেকে বহু বছর আগেই মারা গেছে। ঢাকাতে আমার মা মারা গেছে এবং ঢাকাতে আমার মাকে দাফন করা হয় এরকম একটা খবর আমি তখন পাইলাম। তো আমার ওখানকার এক দুঃসম্পর্কের মামার মাধ্যমে আমি মায়ের কবরটা পর্যন্ত খোঁজ করলাম। তবে আমার মায়ের কবরের উপরে আরও কবর দিয়ে ফেলছে, আমার মায়ের কবরের উপরে আরও একটা কবর হয়ে গেছে। এরপর আমি মায়ের কবর জিয়ারত করলাম এবং জিয়ারত করার পরে আমি আপাতত একটা বাসা ভাড়া করলাম ঢাকার মধ্যে একটা বাসা ভাড়া করলাম। তো বাসা ভাড়া করার পরে আমার যে পরিবারের মানুষগুলো আছে রংপুরে যারা আছে, এনাদের সাথে আমার তখন ফোনে কথা হচ্ছিল। এনারা আমার বারবার বলে তুই চলে আয়। আমার মামাতো ভাই আছে এবং মামাতো ভাইয়ের ছেলেরাও আছে। তো এরা সবাই আমার বলতেছে যে তুই চলে আয়, তুমি ঢাকায় থাকার দরকার নেই, এখানে চলে আসো, সবাই আমাকে বলে। এরকম করে যখন সবাই আমাকে বলে আমি তখন চিন্তা করলাম আসলেই তো ঢাকাতে আমার কেউ নাই, এখানে আমি থাকবো কেন। প্রায় মাসখানেকের মতো ঢাকা থেকে আমি ওখান থেকে আবারও রংপুরে ফিরে যাই এবং রংপুরে ফিরে যাওয়ার পরে আমি তখন চিন্তা করতেছি কী করা যায়।
মানে কী ধরনের বিজনেস ওপেন করা যায়, এবং আমাকে তো কিছু একটা করতে হবে, এভাবে তো আর বসে থাকলে হবে না। আমি তো আমার গ্র্যাজুয়েশনটাও শেষ করতে পারি নাই। আর ওই সময়টাতে ভাই মানে যখনই আইরিনের কথা মনে হইতো, মানে আমি কি বলবো আপনাকে, মানে আমি নিজেকে ধরে রাখতে পারতাম না। একটা পর্যায়ে আমি নেশা পর্যন্ত করতাম। মানে আইরিনের কথা যখনই মনে হইতো তখনই আমি নেশার মধ্যে ঢুকে যাইতাম, মানে নেশা করতে থাকতাম। মানে ওরে আমি এত ভালোবাসছিলাম যে গোটা পৃথিবীটা একদিকে, আইরিন আমার কাছে একদিকে। আমি ওদের আসলেই ভুলতে পারি না। যত সহজে ভুলে যাব মনে করেছিলাম, ঠিক ততটা সহজে আমি ওরা ভুলতে পারি না। দিন যত সামনের দিকে যাচ্ছে, আইরিনের প্রতি আমার দুর্বলতা ঠিক ততটাই বেড়ে যাচ্ছে। কোনোভাবেই মনটাকে বুঝাইতে পারি না। একটা সময় এসে আমি আইরিনকে ভোলার জন্য আমি নেশা করতে শুরু করি। আমি নেশার জগতে ঢুবেছি এবং রংপুরে আমি তখন একটা ফ্ল্যাট নেই নিজের নামে। ওইখান থেকে আমি তখন নেশা করতাম, ওইখানে থাকতাম। এরকম করতে করতে আমি অনলাইনের মাধ্যমে একটা বিজনেস ওপেন করি। তো আমি ওই বিজনেসের নামটা বলতে চাই না, কারণ বলতে চাই না এই কারণে, এটা বললে হয়তো সবাই আমাকে চিনে যাবে। তো আমি তখন ওই বিজনেসটা ওপেন করি, এবং ওপেন করার পরে এই বিজনেসটা দিয়ে আমি তখন আস্তে আস্তে করে আমার শাখা প্রশাখাগুলো বাড়াচ্ছিলাম। এবং শাখা প্রশাখাগুলো বাড়াতে বাড়াতে আমি মোটামুটি প্রায় সারা বাংলাদেশে এই ব্যবসাটা ওপেন করে ফেলি। এবং প্রায় 3 বছর মতো আমি এই ব্যবসাটা করি। এই 3 বছরে আমি একটাবারের জন্য আমার আমার ওই ক্যানাডার মা এবং আমার ওই ভালোবাসার মানুষ আইরিন কারোর সাথেই কোনো যোগাযোগ রাখি নাই, কারোর সাথেই কোনো কথা বলি নাই। এবং এই ব্যবসাটা করে প্রায় 5 বছরের মাথায় আমি মোটামুটি প্রায় অনেক টাকা, আমার মা আমাকে যে টাকা দিয়েছিল তার 6 গুণ টাকা আমি ইনকাম করে ফেলি। এবং ওখান থেকে আমি রংপুরে একটা বিশাল ফ্যাক্টরি তৈরি করি, বিশাল আকার একটা ফ্যাক্টরি তৈরি করি। তো ফ্যাক্টরিটা আমি আমার মতো করেই পরিচালনা করতাম। অনেক লোকজন ছিল ওখানে, অনেকে এটা দেখাশোনা করতে। ফ্যাক্টরি হচ্ছে এখানেও ছিল, এবং তার শাখা ঢাকাতে ছিল, আপনার চিটাগংয়ে ছিল, কক্সবাজারে ছিল, এবং বিভিন্ন হচ্ছে আপনার বিভাগীয় শহরগুলোতে এটা শাখা ছিল। তো এরকম করে তখন বিজনেসটা আমার যাচ্ছে সামনের দিকে। প্রায় আমি 12 বছরের মতো বিজনেস করি। 12 বছরে বিজনেস করে আমি এত টাকা ইনকাম করি যেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমার যে মামাতো ভাইয়েরা আছে, মামাতো বোনেরা আছে, বা আমার যেই দুঃসম্পর্কের মামারা আছে, এদের সবাইকে আমি খুব ভালো কাজের সন্ধান করে দিই, সবাইকে ভালো ভালো জায়গায় নিয়ে যাই, ভালো ভালো পজিশনে নিয়ে যাই। কিন্তু এরপরেও যখনই আইরিনের কথা মনে হতো ঠিক তখনই চোখ দুটো জলে ভিজে যেত। আমি ওকে এখনও অসম্ভব রকমের ভালোবাসি। তো এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমাদের কারখানার মধ্যেই হচ্ছে একজন দারোয়ান ছিলেন। উনি দারোয়ান হলে পরেও না, এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়তো এবং মাঝে মাঝে উনি ওনার বাড়ি এখানে ছিল, মানে আমার ফ্যাক্টরির পাশাপাশি ওনার বাড়ি ছিল। ওইখান থেকে উনি আমার জন্য খাবার নিয়ে আসতো। ওনার নাম হচ্ছে জয়নাল কাকা, আমি জয়নাল কাকা বলেই ডাকতাম। উনি যদিও ছিল আমার ফ্যাক্টরির একজন দারোয়ান, কিন্তু এরপরে উনি আমাকে অসম্ভব রকমের অনেক ভালোবাসতেন, এবং উনি আমাকে ছাড়া কোনো কিছুই বুঝতেন না। মানে সারাটা ক্ষণ আমাকে নিয়ে পড়ে থাকতেন। আমার বাসা থেকে আমার জন্য খাবার, ফল, ফ্রুট এটা ওইটা নিয়ে আসতেন। আমি যখনই ঢাকা থেকে রংপুরে যাইতাম উনি আমার জন্য পাগল হয়ে যেত। তো এরকম করে এই লোকটার সাথে আমার জয়নাল কাকার সাথে আমার ভালো একটা সম্পর্ক হয়। আমি যখনই রংপুরে যাই তখনই জয়নাল কাকারে ডাকি যে আমি ওনার সাথে দেখা করবো, ওনার সাথে কথা বলবো। তো জয়নাল কাকা আসে, কথা বলে। এইভাবে অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে একদিন জয়নাল কাকা আমারে বললো যে, বলে সিফাত স্যার, আমার একটা মেয়ে আছে, নাম হচ্ছে জান্নাত আক্তার, আমার মেয়েটার বিয়ে ঠিক হয়েছে, আপনার দাওয়াত আমারে বলে। তো আমি আসলে সত্যি কথা বলতে বাংলাদেশে এত বছর ধরে আছি, কিন্তু কখনো আমি কোনো বিয়েতে যাইনি। আমি যে আসলে বিয়ের ইনভিটেশন পাইনি বা বিয়ের দাওয়াত পাইনি, বিষয়টা এরকম না। অনেকেই দাওয়াত দিত, কিন্তু আমি আসলে ওই বিয়েগুলোতে যেতে চাইতাম না। এই কারণে বিয়েতে আনন্দ হয়, ফুর্তি হয়, মিউজিক বাজে। মানে আমার কাছে বিয়েটা দেখলেই আমার ভালোবাসার মানুষ আইরিনের কথা মনে হয়ে যায়। কারণ আমি আইরিনকে ওয়াদা করেছিলাম যে আমি বাংলাদেশে গিয়ে ওকে বিয়ে করব, এবং বাংলাদেশের রীতিনীতি অনুযায়ী, ধর্মীয় রীতিনীতি অনুযায়ী আমাকে বিয়ে করব। তো যখনই কোনো নববধূকে দেখি তখনই আমার আইনের কথা মনে হয়। এবং এরকমও হয় যে আমি যদি কখনো কোনো সিনেমা দেখি, ওই সিনেমার মধ্যে যদি কোনো নায়িকা নববধূ সাজে বা বিয়ে হয়, আমি এই সিনটাকে কেটে দিয়ে তারপর থেকে দেখি। আমার দেহের পুরো শিরায় উপসার আইরিন মিশে আছে। আজও জানি না ওকে বেঁচে আছে না মরে আছে। ও সবসময় আমাকে বলতো যে আমি তোমাকে না পাইলে আমি মরে যাব, এই কথাটা আমাকে সবসময় বলতো। তা আমি তো ওকে ওর বাবা মায়ের কাছে ছেড়ে দিয়ে আসি। ওর বাবা আছে, মা আছে, ওর পরিবারের অন্য মানুষগুলো আছে। আমার দৃঢ় বিশ্বাস তাদের কিনা আইরিন অবশ্যই ভালো থাকবে, এবং আইরিনের অনেক ভালো একটা জায়গায় বিয়ে হবে। এই কথা বলার পরে এই কথা ভাবতেছি, এদিকে জয়নাল কাকা আমি তখন বিয়ের দাওয়াত দিল। তো দাওয়াত দেওয়ার পরে এই কয়েকদিন আমি আর ঢাকায় গেলাম না। ঢাকায় না গিয়ে আমি রংপুরেই পড়ে আছি। যেদিন বিয়ে, ওনার মেয়ের যেদিন বিয়ে, এর আগের দিনে রাতে উনি আমার কাছে কোয়ার্টারে চলে আসছে, আমার এখানে আইসা বলতেছে, স্যার আপনি চলেন। আমি বললাম, আরে আমি তো যাবো, কিন্তু কালকে যাই, বিয়ে তো কালকে। ও বলে, না আজকে স্যার গায়ে হলুদ হবে, আজকে আপনি যাইতে হবে, চলেন। বোনের বিয়েতে ভাই থাকবে না, এটা কেমন কথা? আমি আমার ছেলের মতো দেখি, আপনি যাবেন। আমি বললাম, আসলে আমার ইচ্ছে করতেছে না, কিন্তু এখন যেতে আছে, ঠিক আছে, তাও আমি যাই।
তো যাওয়ার পরে আমি ওই যে হলুদ বাটার যে অনুষ্ঠানটা ওটা দেখতে চাই না, কারণ ভালো লাগতেছে না। আমি আলাদা একটা মানে ওই ওনার উঠানে একটা কোণার মধ্যে বসে থাকি। অনেকক্ষণ থাকার পরে রাত্র প্রায় তখন 1টার মতো বাজে। আমি বললাম যে জয়নাল কাকা আমি তাহলে এখন চলে যাই। উনি বলে, স্যার আমার গরিব হইলেও আমার ঘরে আপনার জন্য একটু থাকার ব্যবস্থা করছি, আপনি আজকে রাতটা আমার ঘরে থেকে যান। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। পরে আমি আর আমার ফ্যাক্টরিতে গেলাম না, ওনার বাসায় আমি তখন রাত যাপন করলাম। সকালবেলা হয়ে গেল, পুরো এলাকাতে বিয়ের একটা আমেজ, সবাই বিয়ে নিয়ে খুব আনন্দ ফুর্তি করতেছে, এনজয় করতেছে, বিয়ে হবে এবং বিয়ের মাঝে সবাই তখন আসে। এরকম করতে করতে দুপুরবেলা বরযাত্রী আসার কথা। এদিকে কিন্তু ওনার এলাকার যে মানুষগুলো ছিল তারা সবাই চলে আসছে, এলাকার লোকজন সবাই চলে আসছে এবং এরই মাঝে আপনার বরযাত্রী আসার কথা। হঠাৎ করে বরযাত্রীর ওখান থেকে কল আসছে বরযাত্রী আসবে না, বরযাত্রী আসবে না। এবং না আসবে না কেন, তখন দেখলাম ওদের পরিবারের মাঝে একটা দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে, সবাই একটা টেনশনের মধ্যে পড়ে গেছে, কেউ এইদিকে দৌড়াচ্ছে কেউ ওইদিকে দৌড়াচ্ছে, খুব খারাপ একটা পরিস্থিতি। আমি তখন বুঝতে পারলাম না যে এরকমটা হয়ে গেল কেন। আমি জয়নাল কাকার আলাদা ডাক দিয়ে জিজ্ঞেস করলাম আমি কী হয়েছে, সবাই এরকম দৌড়াদৌড়ি করতেছে কেন। এবং আমি শুনলাম যে বরযাত্রী নাকি আসবে না, বরযাত্রী কেন আসবে না, কী হয়েছে আপনি আমাকে বলেন। উনি আমাকে বলে, বাবা রে আমার তো ফাঁসি দিতে হবে, ফাঁসি দেওয়া ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা খোলা নেই। আমি তখন বললাম আপনাকে ফাঁসি দিতে হবে কেন, কেন আপনাকে ফাঁসি দিতে হবে, আপনি আমার কাছে বলেন কী হয়েছে, আমি কথাটা শুনি। পরে আমারে বলতেছে যে আসলে আমি তো আমার মেয়েরে দেখাইয়েই এই বিয়ে ঠিক করছিলাম, তারা বিয়ের দিন তারিখও ঠিক করছে, এখন তারা ওইখান থেকে বলতেছে আমি নাকি কোনো এক সুন্দরী মেয়েরে দেখাইয়া আমার মেয়েরে আমি ওই পরিবারে বিয়ে দিতে চাচ্ছি। তা আমি যতদূর জানি ওনার মেয়ে কিন্তু শিক্ষিত, মানে অনার্সে পড়তো, অনার্সে যেহেতু পড়তো অনেক বড়। তা আমি বললাম যে আপনার মেয়ে না শিক্ষিত, ইন্টার পাস করছে, অনার্সে পড়তো। বলে হ্যাঁ আমার মেয়ে অনার্সেই পড়তো, আমার একমাত্র মেয়ে, আমার আর কোনো ছেলেও নাই, আমার একটাই মেয়ে, অনার্সেই পড়তো। কিন্তু ওদেরকে আমি দেখায় বিয়ে ঠিক করছি। এখন তারা অভিযোগ দিছে যে আমি যেই মেয়ে দেখাইছি ওই মেয়েটা আমি নাকি অন্য মেয়েরে দেখায় আমার মেয়েরে বিয়ে দিতে চাচ্ছি। তো এবং দুপুরের মধ্যে সবাই তখন মানে বুঝতেই পারেন যে এটা একটা মানে গ্রামীণ এলাকা এবং গ্রামে এই জিনিসগুলো মুহূর্তের মধ্যে ছড়ায়া যায়। তো এই চারদিক থেকে মানুষ তখন আসতেছে, এই কী হয়েছে, এটা কেমন কথা, বিয়ে ঠিক হইলো এখন কেন বরযাত্রী আসবে না, মানে এই নিয়ে তখন একটা অবস্থা মানে হরুগরির মতো অবস্থা। এরই মাঝে হঠাৎ করে এই আপনার এই জয়নাল কাকা তখন হচ্ছে বিষ খাওয়ার জন্য যায়, মানে বিষ খাওয়ার জন্য না ফাঁসি দেওয়ার জন্য যায়। সবাই ওনার ওইখান থেকে ধরে আনার পরে উনি উঠানের মধ্যে ছোটো বাচ্চাদের মতো চিল্লাইতে আসে, আমাকে আটকাইলি কেন, আমি এই মুখ এই সমাজে আর দেখাতে চাই না, এই মুখটা এই সমাজে আমি আর দেখাতে চাই না, তোরা আমার আটকাইলি কেন, আমি চলে যাবো, আমি মরে যাবো। এরকম করতে করতে আমি তখন একটা মেয়েরে বললাম যে ওনার মেয়ের নাম কি, বলো ওনার মেয়ের নাম হচ্ছে জান্নাত আক্তার। আমি বললাম আমি কি মেয়েটার একটু দেখতে পারি। পরে বলে হ্যাঁ দেখবেন আসেন। পরে আমি ভিতরে যাই ওনার ঘরের ভিতরে, এই প্রথম আমি তখন এই মেয়েটাকে দেখি এবং দেখার পরে ভাই মানে আমি আমার জীবনে তো আমি ধরেন কানাডাতে ছিলাম, অনেক কালো মেয়ে দেখেছি, কিন্তু এইরকম কালো মেয়ে আমার মনে হয় আমার লাইফে আমি কমই দেখেছি। মানে একেবারে কালো ছিল এবং মেয়েটা কান্না করতেছে। তো আমি বললাম যে কান্না করতেছেন কেন, আপনি আমাকে একটা সত্যি কথা বলবেন যে আপনার বাবা কি আসলে আপনাকে দেখাইছিল না অন্য কাউকে দেখাইছে। বলে না স্যার আমারই দেখাইছে, আব্বা আমারই দেখাইছে, তো আমারই দেখেই বিয়ে ঠিক হয়েছে। তাই আমি বললাম তাহলে ছেলের পক্ষে এখন এরকম করতেছে কেন। বলে তা তো জানি না কেন এরকমটা করতেছে, আমার গলায় ধরে দেওয়া ছাড়া আর কোনো পথ খোলা নাই। এবং মেয়েটার দিকে মেয়েটার চোখের পানিগুলো দেখে না আমার কলিজাটা তখন কেঁপে উঠলো। আমি ওই ঘর থেকে বেরোয় ঘরের কোনায় বসে চিন্তা করতেছিলাম যে আসলে আমি তো জীবনে কখনো বিয়ে করতে চাই নাই। আমার আইরিনের যে স্মৃতিগুলো আছে, আইরিনের স্মৃতিকে বুকে লালন করে আমি সারাটা জীবন বাঁচতে চেয়েছি। আইরিন ছাড়া অন্য কেউ আমার বউ হবে এটা আমার কখনো চিন্তা ভাবনার মধ্যেও ছিল না। কিন্তু এই মেয়েটার দুঃখ দেখে, এর পরিবারের দুঃখ দেখে আমার কাছে মনে হলো যে আমি এই পরিবারটার পাশে এসে দাঁড়াবো। আমার হঠাৎ মাথায় আসে যে আমি এই মেয়েটাকে বিয়ে করব। আইরিনকে তো আমি ভালোবাসি, আমি যদি সুন্দর কোনো মেয়েকে বিয়ে করি তাহলে হয়তো আইরিনের সমমান হয়ে যাবে। আর এই মেয়েটা যেহেতু দেখতে এতটাই কালো, তাহলে এই মেয়েটাকে বিয়ে করার পরেও আমি আইরিনের স্মৃতিকে ভুলতে পারবো না, আইরিনের স্মৃতি আমার মাঝে থাকবে। এটা হচ্ছে প্রথম কথা। আর সেকেন্ড কথা হচ্ছে এইরকম একটা পরিবারের পাশে দাঁড়াতে পারলে আমি নিজেকে অনেকটা ধন্য মনে করব। এই চিন্তা ভাবনা করে আমি তখন মেয়ের মায়ের ডাইকা বললাম, বলার পরে মেয়ের মা তো এটা বিশ্বাসই করে না। মেয়ের মা বলতেছে স্যার এটা আপনি কী বলেন। আমি বললাম আপনারা কাজী ডেকে আনেন, আপনারা কাজী ডেকে আনেন, আমি বিয়ে করব। মেয়ের মা বিশ্বাস করে না, মেয়ের বাবার যে বলছে, মেয়ের বাবা এসে আমাকে জড়াই ধরা বলো, ও স্যার এটা আপনি কী বলেন, স্যার এটা আপনি কী কথা বলেন। আমি বললাম দেখেন আমি যেটা বলেছি আমি একেবারে ভেবে চিন্তে ঠান্ডা মাথায় আপনাকে বলেছি, আপনার মেয়েকে আমি বিয়ে করবো, আপনি কাজে নিয়ে আসেন। বলে স্যার না এটা হতে পারে না, আপনি অনেক বড় লোকের ছেলে, আপনি ক্যানাডিয়ান নাগরিক, আপনি দেখে শুনে অন্য কোনো একটা ভালো মেয়েকে বিয়ে করবেন, আপনি আমার মেয়ের কেন বিয়ে করবেন। আমি তখন বললাম তাহলে কি আপনি বলতেছেন আপনার মেয়ে খারাপ, আপনার মেয়ে ভালো না। উনি বলে যে না আমার মেয়ে তো কালো। আমি বললাম কালো হলেই যে মানুষ খারাপ এটা আপনাকে কে বলেছে, মানুষ তো সত্যিকারের সুন্দর হয়ে থাকে তার হৃদয় দিয়ে, মানুষ তো চেহারা দিয়ে সুন্দর হয় না। আর চেহারার সৌন্দর্য ক্ষণিকের, ভিতরের সৌন্দর্যই মানুষের প্রকৃত সৌন্দর্য।
আমি আপনার মেয়েকে বিয়ে করবো, আপনি মেহেরবানি করে কাজী ডেকে নিয়ে আসেন, এটা নিয়ে আর কথা বাড়াইয়েন না, আর এই বিষয় নিয়ে আমি আপনার সাথে আর কোনো কথা বলতে চাই না। আমি তখন আমাকে বলতেছে স্যার এটা আমার বিশ্বাস হয় না। আমি বলি বিশ্বাস হয় না তো আমি ডেকে আনবো? পরে ঠিকই তারা কাজী ডেকে নিয়ে আসে, কাজী ডেকে আনার পরে কেউ বিশ্বাস করতে পারতেছিল না। তখন ওখানকার পরিস্থিতি এরকম হয় যে ভিন্ন গ্রাম থেকে প্রচণ্ড মানুষ চলে আসে, বহু মানুষ তখন এখানে জড়ো হয়ে যায়, মানে সবাই মানে এই দৃশ্যটা দেখতেছিল যেটা কীভাবে সম্ভব, এটা কিভাবে হতে পারে, এটা তো কখনোই হতে পারে না। এরপরে সেই জায়গার ভিতরে তখন আমার এই মেয়েটার সাথে বিয়ে হয়, এবং বিয়ে হবার পরে আমি তখন তারে নিয়ে আমার কারখানায় চলে যাই। কারখানায় চলে যাওয়ার পরে ওইখানে আমার বাসর ঘর হবে, আমার কারখানার ওখানে আমার রুমে বাসর তৈরি করা হয়। এবং বাসর ঘরে আমি যখন ঢুকার পরে মেয়েটা খুব চালাক ছিল, মানে জান্নাত অনেক ইন্টেলিজেন্ট ছিল। আমি ওর ঘরে ঢুকার পরে ও আমারে বলতেছে যে আপনি তো আমার এখন হাজব্যান্ড, আমার স্বামী, তাই না? আমি বললাম হ্যাঁ। বলে আমি আপনাকে কয়টা প্রশ্ন করব, আপনি আমার প্রশ্নের উত্তরগুলো দেন। আমার প্রশ্নের উত্তরগুলো দেওয়ার পরে আপনি আমার কাছে আসেন, এর আগে আপনি আমার কাছে আসেন না। আমি বললাম আরে বাবা সমস্যা নাই, তুমি কি বলতে চাও বলো, আমি তোমার প্রশ্নের উত্তর দিব। আমাকে বলে যে আপনি আমাকে কেন বিয়ে করছেন? আমি বললাম যে তোমাকে আমার ভালো লেগেছে তাই বিয়ে করছি। বলে আমার সাথে মিথ্যা বললেন না, আমার মতো একটা মেয়েরে আপনার ভালো লাগছে এটা হতেই পারে না, এটা পুরো মিথ্যা কথা বলছেন। আমি বললাম দেখো আমি তোমাকে বিয়ে করছি, তুমি আমার বউ, আমাকে নিয়ে এরকম সন্দেহজনক কথাবার্তা বললো না। আমার বলতেছে তার মানে কি আপনি আমারে করুণা করছেন, আপনি আমাকে করুণা করছেন, করুণা করে আমাকে বিয়ে করছেন। আমি বললাম আরে বাবা করুণা কেন করতে যাব, এখানে করুণার কথা কেন আসতেছে? তুমি দেখতে শুনতে ভালো, আমার ভালো লেগেছে, আর আমি তো বিদেশে ছিলাম, কালো মেয়েদের সাথে আমার অনেক চলাফেরা উঠা বসা, তো কালো মেয়ে আমার ভালো লাগে, আমি এই জন্যই বিয়ে করছি। ও বলে যে না, আপনার চোখে মুখে বলতেছে আপনি মিথ্যে বলতেছেন, আপনি আমাকে সত্যিটা বলেন যে আপনি আমাকে কেন বিয়ে করবেন, আপনি আমাকে কেন বিয়ে করছেন। তো আমি বললাম যে ঠিক আছে তোমার কাছে যদি খারাপ লাগে তাহলে আমি বেরিয়ে যাই। এবং বেরিয়ে যখন যাচ্ছিলাম ও তখন আমার হাতটা ধরে বসে, হাতটা ধরে বলে তাহলে ভিতরে আসেন। ভিতরে যাই, ভিতরে যাওয়ার পরে স্বামী স্ত্রীর যে সম্পর্কটা এটা যখন ও করতে যায় তখন হঠাৎ করে আমার আইরিনের কথা মনে হয়ে যায়। বিশ্বাস করেন আমার আইরিনের কথা মনে হওয়ার পরে আমি তখন কান্না করতে শুরু করি ওই অবস্থায়। ওই তখন বলতেছে যে স্যার কান্না করতেছেন কেন, কেন কান্না করতেছেন? আমি তখন বললাম আচ্ছা এই কাজটা যদি না করি, মানে এটা না করলে কি হয় না, এটা করতেই হবে, এটা করা কি খুব বেশি জরুরি? ও আমাকে বলে যে করবেন না, আপনি আমার হাজবেন্ড না? আমি বললাম যে না, আজকে রাতটা থাকুক, এই কথা বলে আমি রাতটা পার করে দিই। এবং পরের দিন আমি তখন ওরে এখানে রেখে আমি ঢাকায় চলে যাই। 4 দিন পর্যন্ত ঢাকায় থেকে ফোনে তার সাথে কথাবার্তা হয়, 4 দিন পর ওর ফ্যামিলিতে আবারও যাই। এবং প্রতিটা রাতে আমি ওকে এগুলো বলে বলে আমি ওর কাছ থেকে সরে আসতেছি, মানে ওর সাথে আমি এই ধরনের সম্পর্কে জড়াই না। এবং একটা পর্যায়ে আমি তখন তারে কী করি, আপনার রংপুর থেকে ঢাকায় নিয়ে আসি। ওই সময় ঢাকাতে আমার বাড়ি ছিল, আমার ফ্ল্যাট ছিল, তো ঢাকার ওই ফ্ল্যাটে আমি তারা নিয়ে চলে আসি। তো ঢাকার ফ্ল্যাটেও আমার সাথে থাকতেছে প্রায় 3 থেকে 4 মাসের মতো দুজনে সংসার করি। এবং আমাদের মাঝে কোনো রকমের কোনো সম্পর্ক হতো না, শুধু মুখের হাজব্যান্ড ওয়াইফ। 4 মাস পর একদিন হঠাৎ করে আমার সামনে কোরআন শরীফ নিয়ে আসলো। আমি কিন্তু ওই সময় 5 ওয়াক্ত নামাজ পড়তাম। আর ওরে বিয়ে করার পরে সত্যিকার অর্থে নেশা করা বন্ধ করে দিয়েছি, মানে নেশাটা অনেকটা ছেড়ে দিয়েছি। একদিন কোরআন শরীফ আইনা আমাকে বলে যে তুমি এই কোরআন শরীফে হাত দিয়া বলো তো তোমার বুকের ভিতরে কী লুকিয়ে আছে যেটা তুমি কারো কাছেই বলো না। আমি বললাম দেখো আমার বুকের ভিতরে কিছুই লুকিয়ে নাই, তুমি এসব উল্টাপাল্টা কথা বলতেছো, এসব কথা বাদ দাও। আমাকে বলে তাহলে কোরআনে হাত দিয়া বলো তুমি আমার কাছে কোনো কিছু লুকাচ্ছ না। আমি তখন বললাম দেখো এরকমটা করো না জান্নাত, তুমি আমার বউ, এখন এইসব বিষয় নিয়ে কথাবার্তা বললে লোকে খারাপ বলবে, প্লিজ বন্ধ করো। ও আমাকে তখন বলতেছে কেয়ামত হলো আমি এটা বন্ধ করবো না, আপনি আমাকে সত্যি করে বলতেই হবে যে কেন আপনি আমার সাথে এরকমটা করতেছেন। যখন ও অনেক বেশি আমাকে চেপে ধরে, 4টা মাস আমি এই জিনিসটা লুকিয়ে রাখতেছি, এবং 4 মাস পরে আমি আমার জীবনে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলো ওর সাথে শেয়ার করি। এবং শেয়ার করার পরে ও তখন কান্না করে দেয়, কান্না করে ফেলে। আমি তখন বললাম তুমি কান্না কেন করতেছো, তুমি কান্না করো না, আচ্ছা ঠিক আছে আমি তোমাকে ঠকাবো না। এই বলে আমি ওকে ধরি, এবং ধরার পরে এই প্রথম আমাদের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্কটা হয়। এবং স্বামী স্ত্রীর সম্পর্কটা হলে পরে ও তখন কান্না করে এখান থেকে বেরিয়ে যায়। আমি বললাম যে দেখো আমি তোমার কাছে অন্যায় করছি জান্নাত, আই এম সরি, বাট আমি তো তোমাকে বিয়ে করছি, তুমি আমার বউ, আমি 4 মাস তোমাকে তোমার স্বামীর অধিকার থেকে বঞ্চিত করেছি, বাট তুমি আমাকে মাফ করে দাও। এরপর থেকে ওর সাথে যদিও আমার স্বামী স্ত্রীর সম্পর্ক হতো, কিন্তু ওভাবেও আমার সাথে সম্পর্কে লিপ্ত হতো না, মোটামুটি আমার কাছ থেকে একটু স্পেস বজায় রাখতো, একটু দূরে দূরে থাকতো। তো কেন আমার কাছ থেকে এরকম দূরে দূরে থাকতো এই বিষয়টা আমি বুঝতে পারতাম না, এরকম করতো। এবং এইভাবে সময়গুলো কাটতে কাটতে ও কেন জানি একটু বেশি বেশি এখানে সেখানে দৌড়োদৌড়ি করে, কোথায় জানি যায়, কী করে না করে আমি জানি না, বাট আমার টাকা পয়সা যা আছে সবই কিন্তু ওর কাছেই থাকতো। আমার টাকা পয়সা, আমার ব্যাংক ব্যালেন্স সবই ও জানতো, এবং আমার সমস্ত টাকা ওর কাছেই থাকতো। আমি খুব পূর্ণ বিশ্বাস করতাম যে ও আমার সাথে কখনো চিট করবে না। এবং এইভাবে সময়গুলো কাটতে কাটতে একদিন হঠাৎ করে ওর
মানে এটা প্রায় ওই ঘটনার প্রায় আপনার 7 থেকে 8 মাস পরে। এর মাঝে ও কিন্তু ভেবি নেয় নাই। ও সবসময় ওষুধ খাইতো, ভেবি নষ্ট করতো। আমি বলতাম যে তুমি ভেবি নিচ্ছ না কেন? ও ইচ্ছা করে ভেবি নেয় না। আমাকে বলতো আমি ভেবি নিব না, মানে ওষুধ খেয়ে ভেবি নষ্ট করতো। তা আমি এটা নিয়ে ওর সাথে জোরাজোরি করতাম না, কোনো কিছু বলতাম না। এইভাবে প্রায় 7 থেকে 8 মাস পরে একদিন হঠাৎ করে ওর মোবাইলটা বন্ধ থাকার পরে আমি ওর পরিবারের কাছে যাই, মানে ওর বাপ মায়ের কাছে গিয়ে বললাম যে জান্নাতকে তো পাওয়া যাচ্ছে না, ওর ফোন বন্ধ। ওর বাবা মাও তখন ট্রাই করে, তারাও তখন ফোন বন্ধ পায়। এবং আমি ওর মতো করে এদিক সেদিক বিভিন্ন দিকে ওর খোঁজাখুঁজি করতেছি, কিন্তু কোথাও আমি ওর কোনো সন্তান খুঁজে পাইলাম না। ওকে আমি পাইলামই না। এবং আমি তখন আপনার উকিল নোটিস করি বা আপনার থানার মাধ্যমে আমি তখন ইনফর্ম করি যে আমার ওয়াইফকে পাওয়া যাচ্ছে না। তারাও তখন তাদের কাছ থেকে বিভিন্ন মাধ্যমে খোঁজাখুঁজি করতেছে। এভাবে প্রায় 16 দিন পরে, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, 16 দিন পরে একদিন হঠাৎ করে আমাকে কল দিছে। আমার কাছ থেকে কিন্তু ও কোনো টাকা পয়সা এরকম কোনো কিছুই নিয়ে যায়নি। 16 দিন পরে কল দিছে, কল দিয়ে বলতেছে, আমি তখনও মানে আমারে বলতেছে তুমি কোথায় আমারে বলে। আমি বললাম আমি তো আসি, একটা জায়গায় আসি। কেন? বলে আমি তোমাকে একটা অনুরোধ করব, মানে তুমি তো আমাকে বিয়ে করছো বা আমরা তো হাজব্যান্ড ওয়াইফ ছিলাম, তো তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি আমার এই কথাটা রাখবা। ও আমারে বলে, আমি বললাম তুমি কোথায় আছো এখন সেটা বলো, আমি তোমার কথা অবশ্যই রাখবো। একটা বাংলাদেশি নাম্বার থেকে আমাকে কল দিয়েছিল। পরে আমি বললাম আমি তোমার কথা অবশ্যই রাখবো, কেন রাখবো না, তুমি কোথায় আছো বলো। ও আমাকে বলতেছে যে আমি জানি তুমি আমার কথাটা রাখবা, কারণ তুমি অনেক ভালো একটা ছেলে আর তুমি আমার সাথে কখনোই বেইমানি করো নাই। আমি যদি তোমার বউ হয়ে থাকি তাহলে তুমি আমার কথাটা রাখবা। তো বলতেছে আমি তোমার কাছে আসবো, আমার সাথে আরেকটা মানুষ আসবে। ওই মানুষটার সামনে আমরা যে বিয়ে করছি, আমরা যে হাজব্যান্ড ওয়াইফ, এটা তুমি কখনোই বলতে পারবা না। আমি বললাম কেন? ওই মানুষটাকে। ও বলো ওই মানুষটাকে এটা তুমি পরে বুঝবা, আমি আনবো এবং তুমি কখনোই ওই মানুষটার কাছে বলবা না যে আমরা হাজব্যান্ড ওয়াইফ, ওয়াদা করো। আমি বললাম আচ্ছা, আমার টার্গেট হচ্ছে ও আগে বাসায় আসুক, ও কই চলে গেছে, ও আগে বাসায় আসুক, পরেরটা পরে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, আমি বলবো না যে তুমি আমার ওয়াইফ, ঠিক আছে তুমি আসো। এর প্রায় 1.5 ঘন্টা পরে ও তখন বাসে আসছে। বাসে এসে আমাকে বলতেছে যে গেট খোলো, মানে দরজা আসছে। এবং গেট খোলার পরে আমি গেটটা খুলে সাথে সাথে দেখতেছি গেটের সামনে আমার ভালোবাসার মানুষ আইরিন দাঁড়িয়ে আছে এবং তার পাশেই হচ্ছে জান্নাতকে দেখার পর, আমি আইরিনকে একসাথে দেখার পর আমি অবাক হয়ে গেলাম, এটা কীভাবে সম্ভব। আমি বলি জান্নাত একে? বলে একে আপনি চিনেন না? আমি বললাম চিনি। এবং এইটা বলার পরে আইরিন তখন আমাকে জড়াই ধরে চিৎকার করে কান্না করতে শুরু করে এবং মানে ওর কান্না থামানো যাচ্ছে না। আমি জান্নাতের মুখের দিকে তাকিয়ে আছি। আইরিনটা তখন আমি ওখানে বসে বললাম ঠান্ডা হও, কান্না করো না প্লিজ, একটু শান্ত হও, কান্না করো না। ও আমাকে বলতেছে তুমি কিভাবে পারলা এতগুলো বৎসর আমাকে ছেড়ে থাকতে? তুমি কিভাবে পারলা? আজকে যদি তোমার ফ্রেন্ড আমাকে তোমার ঠিকানা না দিত, আমাকে না নিয়ে আসতো, তাহলে তো আমি তোমাকে কখনোই পাইতাম না। আমি বললাম ঠিক আছে, তুমি এখন রুমে যাও, তুমি রেস্ট করো, আমি তোমার সাথে পরে কথা বলবো। এই বলে ওর রুমের ভিতরে ঢুকে দরজা মানে সামনে দিয়ে লাগাই দিয়া আমি তখন জান্নাতকে বললাম জান্নাত এটা কী হলো? ও আমাকে বলে যে যাকে ভালোবাসে সে তাকে ভালো রাখে। আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমাকে ভালো রাখতে চাই। আমি জানি তুমি আমার সাথে কোনো দিনও ভালো থাকবে না, তাই ভালোবাসার মানুষটাকে ভালো রাখার জন্যই তার অমতে আমি কানাডা পাড়ি জমাই এবং সেখান থেকে আমি তোমার ভালোবাসার মানুষকে নিয়ে আসি। আমি বললাম তুমি কি জানো না, আমি মায়ের মাথা ছুঁয়ে ওয়াদা করেছি আমি কখনোই আইরিনের সাথে যোগাযোগ করব না। উনি আমাকে বলে হ্যাঁ তুমি তো ওয়াদা করেছিলে, তুমি তো যোগাযোগ করো নাই, যোগাযোগ তো আমি করছি। আমি তখন বললাম তুমি আইরিনের ঠিকানা কিভাবে পাইলা? ও আমাকে বলে অনেক কিছুই তুমি সেদিন গল্পের ছলে আমাকে বলে ফেলেছ এবং আইরিনের ফোন নাম্বারটাও তোমার মোবাইলেই সেভ করা ছিল। তো সত্যি কথা বলতে আইরিনের নাম্বার যে আমার কাছে আছে এটা আমার মনেই ছিল না এবং সে আইরিনের সাথে যোগাযোগ করে আইরিনকে নিয়ে আসে। আমি বললাম তাহলে কি তুমি সতীনের সংসার করবা? আমাকে বলে কে বললাম আমি সতীনের সংসার করব? আমি তো সতীনের সংসার করব না। এই বলেই ও তখন আমার হাতে একটা ডিভোর্স লেটার ধরাই দিল। আমি ডিভোর্স লেটারটা নিয়ে বললাম এটা কি? ও আমাকে বলে আমি তোমার ভালো থাকা দেখতে চাই, তুমি ভালো থাকো তোমার বউয়ের সাথে, তুমি আমাকে যে সম্মান দিয়েছো আমি তোমাকে কখনোই ভুলতে পারবো না। তুমি যদি সেদিন গ্রামবাসীর সামনে আমাকে বিয়ে না করতা তাহলে আমার আব্বা আত্মহত্যা করে মারা যেত, হয়তো আমাকেও মরা লাগতো। আজ আমি প্রতিষ্ঠিত, আমি নিজে কিছু একটা করতে পারবো এবং আমি একটা জবও অ্যারেঞ্জ করছি, আমি ওই জবটা করব। তুমি তোমার বউ নিয়ে এখানে থাকো, এরপরে তুমি আর কখনোই কানাডাতে যেতে হবে না, তোমার বউ তোমার সাথে এখানে একবারেই থাকবে। আমি বললাম আইরিন এই কাজটা তুমি মনে হয় ভালো করো নাই, এই কাজটা তুমি খুব খারাপ করছো, এটাতে আমি খুব বেশি রাগ করছো। আমাকে বলে না, সরি আমি জান্নাতকে বলি এই কাজটা তুমি খুব খারাপ করছো। আমার বলে না। এরপরে ও আমার বাসা থেকে চলে যায় এবং যাওয়ার পর আইরিনের সাথে আমি গভীরভাবে তখন মিশে যাই এবং সেদিন থেকে আইরিনের সাথে আমার ভালো পাশাপাশির সম্পর্ক চলতে থাকে। আমি আইরিনকে একটা হুজুর ডেকে কলমা করে বিয়েও পর্যন্ত করি। আমি জীবনে কখনোই ভাবি নাই
আমি আইরিনকে আমার জীবনে ফিরে পাবো বা আইরিন আমার কাছে আসবে। এটা আমার কোনোদিনও চিন্তা ভাবনার মধ্যে ছিল না। এবং আমার এই 100 কোটি টাকার ব্যবসা বাংলাদেশে ছিল। আইরিন আমাকে বলতেছে চলো আমরা কানাডায় ফিরে যাই। আমি বললাম যে না, আমার তো কানাডায় যেতে ইচ্ছে করতেছে না, আমি আমার মায়ের কাছে যাব না। আইরিন আমাকে বলে ঠিক আছে, কানাডা যদি যেতে ইচ্ছে না করে চলো আমরা ইউএসএ চলে যাই, আমরা আমেরিকাতে দুজন একসাথে থাকবো। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে ইউএসএ যাওয়া যায়। এবং ইউএসএ যাওয়ার আগে তখন জান্নাত আমার ফ্যাক্টরিতেই কাজ করতো। আমি কিন্তু আইরিনের কাছে বলি নাই যে জান্নাতকে আমি বিয়ে করছি বা ও আমার বউ ছিল। আমি তখন আইরিনকে বললাম যে ঠিক আছে তাহলে আমরা এই আমেরিকাতে যাই। পরে আমি আমেরিকাতে যাওয়ার আগে আমার এই ব্যবসার অস্থায়ী মালিকানা হিসাবে জান্নাতকে দিয়ে যাই। জান্নাত কিন্তু খুবই মেধাবী একটা মেয়ে ছিল এবং শিক্ষিত একটা মেয়ে ছিল, ওই সময় অনার্সও করে ফেলে, মানে যথেষ্ট ট্যালেন্ট একটা মেয়ে ছিল। পরে ওরে আমি আমার ব্যবসা বাণিজ্যগুলো দিয়া আমি তখন আপনার আমেরিকাতে চলে যাই নিউ ইয়র্ক সিটিতে। ওখানে আমি গিয়ে আমার ভালোবাসার মানুষ আইরিনের সাথে থাকতেছিলাম। আসলে আইরিন বাংলাদেশে কমফোর্ট না, ও থাকতে পারতেছিল না, ও অনেক অসুস্থ হয়ে যাচ্ছিল, যার জন্য এখানে চলে যাই। এবং ওখানে প্রায় আপনার বছরখানেক থাকার পরে আমাদের ঘরে কোনো সন্তান হচ্ছিল না। সন্তান না হওয়ার আরেকটা কারণ ছিল, এটা ছিল আমার আইরিন আমাকে না পেয়ে এমন কিছু কাজ করেছে যেটার কারণ আইরিন কখনোই মা হতে পারবে না। তো যাই হোক, এটা আমি বলতে চাই না, কারণ দর্শাতে চাই না, তবে একটা খারাপ কাজ করে ফেলেছে এবং এটা ওর মায়ের উপরে আর আমার উপর রাগ করেই করছে। এরপরে ও সবসময় আইরিন আমাকে বলতো যে একটা কাজ করো, জান্নাত আবুকে নিয়ে আসো, জান্নাত আবু থাকলেও খুব ভালো লাগবে, জান্নাত আবুকে নিয়ে আসো। আমি বললাম যে না, আমি জান্নাতকে আনবো না, ওর এখানে আসার দরকার নাই। এবার আইরিন নিজেই জান্নাতের সাথে ফোনে কথাবার্তা বলে বা কীভাবে যোগাযোগ করে ও তখন কী করে জান্নাতকে একেবারে জোরপূর্বক আমেরিকা নিয়ে আসে। যদিও আমি এটা চাই না, কখনোই চাইনি যে ও আমেরিকাতে আসুক, কিন্তু আমেরিকাতে জান্নাতকে নিয়ে আসে। আসার পরে জান্নাত তখন আলাদা থাকতো, আলাদা বলতে একই বিল্ডিংয়ে থাকতাম, আমরা 3 তলায় থাকতাম, জান্নাত নিচে থাকতো। তো এভাবে ও জান্নাতের সাথে খুব ভালোভাবে মিশে এবং দুজনে খুব ক্লোজ একটা সম্পর্কের মাঝে পৌঁছে যায় জান্নাত এবং আইরিন। মাঝে মাঝে জান্নাত দেশেও আসে, দেশের ব্যবসা বাণিজ্য দেখে, আবার আপনার আমেরিকাতেও যায়, 2 দেশ মিলিয়ে ও আছে। আর আইরিন আমার বউ হিসেবে খুব ভালো করে আছে। জান্নাতের ওই ত্যাগ কখনো ভোলার মতো না, চোখের সামনে ও সব কিছু কীভাবে সহ্য করতেছে তা আল্লাহই ভালো জানে। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একদিন রাতের বেলা আইরিন আমাকে একটা প্রস্তাব করে এবং এই প্রস্তাবটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আইরিন আমাকে প্রস্তাব করে, সিফাত আমি তোমাকে একটা কথা বলি, আমার কথাটা মনোযোগ দিয়ে শোন। আমি বললাম আচ্ছা শুনবো, সমস্যা নাই, কি বলতে চাও বলো। ও আমাকে বলে কিভাবে তোমাকে বলবো ঠিক বুঝতে পারতেছিলাম না, আর না বলেও না উপায় নেই। আমি বললাম বলো। ও বলে তোমার কি বাবা হতে ইচ্ছে করে না? আমি বললাম হ্যাঁ তা তো ইচ্ছে করে, কিন্তু তোমার গর্ভে যদি সন্তান না আসে তাহলে আর বাবা কিভাবে হব। ও আমাকে বলে আমি একটা উপায় বের করেছি, যদি এই উপায়টা তুমি মানো তাহলে তুমি বাবা হতে পারো, আমি মা হতে পারবো। আমি তখন বললাম কীভাবে? ও তখন বললো টিউবের মাধ্যমে। এটা হয়তো যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করে বা ডাক্তার, এই বিষয়টা তারাই জানবে। স্বামী স্ত্রী উভয়ের ধাতুর মাধ্যমে অন্য কারো পেটে সন্তান জন্ম দেওয়া হয়। স্বামী স্ত্রী দুজনের আপনার ধাতুর মাধ্যমে অন্য কারো পেট থেকে সন্তান জন্ম দেওয়া হয়, যেটাকে টিউব বেবি বলা হয়। ও আমাকে বলতেছে আমরা টিউব ভেবে নিব। আমি তখন বললাম তো টিউব ভেবে নেওয়ার জন্য আমরা এরকম মাদার্স কোথায় পাবো, মা কোথায় পাবো? ও তখন আমাকে বলতেছে জান্নাত। আমি বললাম জান্নাত? ও বলে হ্যাঁ, আমি জান্নাতের সাথে কথা বলেছি, জান্নাত রাজি হয়েছে। আমি বললাম আইরিন এটা আমি কখনোই পারবো না, আমার দ্বারা এটা সম্ভব না। এরপরে আইরিন আমাকে প্রেশার দিতে থাকে এবং প্রেশার ক্রিয়েট করার পরে আমি রাজি হই না। এবং একদিন আমি জান্নাতকে জিজ্ঞেস করি এটা তুমি কি করতে চাচ্ছ? ও আমাকে বলে আমি তো কখনোই তোমার সন্তানের মা হতে পারবো না, তা আমার পেট থেকে একটা সন্তান আসুক তোমার, এটা কি তুমি চাও না? ও আমাকে তখন খুব অনুরোধ করে, জান্নাত অনুরোধ করে এবং অনুরোধের পরে আমি তখন জান্নাতের কথায় রাজি হই। এবং জান্নাতের কথায় রাজি হওয়ার পরে মেডিকেলের মাধ্যমে তখন আমাদের যে ধাতু, এটা টিউবের মাধ্যমে জান্নাতকে পোষ করানো হয়। এরপরে জান্নাত বেবি কনসেপ্ট করে এবং সব সময় আইরিন জান্নাতকে টেক কেয়ার করে, জান্নাতের সেবা যত্ন করে, সারাক্ষণই জান্নাতকে নিয়েও পড়ে থাকে। এবং আমারও খুব ইচ্ছা যে যাই হোক জান্নাত যেটা করেছে করুক। আমি কিন্তু জান্নাতকে বলেছিলাম যে তুমি যদি আমাকে বিয়ে করতে চাও আমি আবারও তোমাকে বিয়ে করি, আমার 2টা বউ থাকুক, এতে কোনো সমস্যা নাই। কিন্তু জান্নাত এতে রাজি হয়নি। এরপরে যেদিন আমার সন্তানটা হবে, আমার সন্তান যেদিন হবে ওই দিন জান্নাতকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়। মেডিকেলে জান্নাত থাকে এবং মেডিকেলে থাকা অবস্থায় জান্নাতের ঘরে আমার একটা পুত্র সন্তান হয়। এবং পুত্র সন্তানটা হওয়ার প্রায় আপনার আধা ঘন্টার মাথায় 30 মিনিটের মাথায় ওই হসপিটালেই জান্নাত মারা যায়। জান্নাত মারা যায়, এটা যখন আইরিন চিৎকার করে এসে আমাকে বলতেছে আমি বিশ্বাস করতে পারতেছিলাম না। একটু আগে সবেমাত্র সন্তানটাকে আমার সামনে থেকে নিয়ে গেল এবং এটি কিভাবে সম্ভব। আমি ডক্টরের সাথে কথা বললাম, ডক্টরও বলতেছে যে অবশ্যই তিনি এমন কিছু জিনিস খেয়েছেন যেটা আসলে উনি নিজে আত্মহত্যা করেছেন, এরকমটা আমাদের কাছে মনে হচ্ছে। আমি বললাম না,
জান্নাত কখনো আত্মহত্যা করতে পারে না। জান্নাত কখনোই আত্মহত্যা করেনি। ডাক্তার বলে যে না, আমাদের মেডিকেল সায়েন্স অনুযায়ী উনি তো মানে মরার কোনো, আমি তো ওনার মাঝে ওরকম কোনো সংক্রমণ দেখিনি যে উনি মারা যেতে পারে, কিন্তু কেন মারা গেল বুঝতেছি না। তবে এটা লাস্ট পোস্টমর্টেম করলে তখন বোঝা যাবে। আমি তখন বললাম যে না, লাস্ট পোস্টমর্টেম করতে হবে না, আমি লাস্টটা আর পোস্টমর্টেম করতে দেই নাই, ময়না তদন্ত করতে দেই নাই, কারণ এই জান্নাত আমার জন্য অনেক কষ্ট করেছে, ওকে আর আমি কষ্ট দিতে চাই নাই, যার জন্য ময়না তদন্ত না করেই আমেরিকাতে মুসলিম আইন, মুসলিম নীতি অনুযায়ী আমি তখন জান্নাতকে দাফন করি। আমেরিকাতে জান্নাতের কবর হয় এবং জান্নাতের বাবা মা এরপরে আমেরিকাতে আসে। আমি ওদের বাবা মাকেও নিয়ে আসি এবং ওরা আরও 2টা চাচাতো ভাই ছিল, ওনাদেরকেও নিয়ে আসি। এবং তারা আসার পরে জান্নাতের পরিবার, জান্নাতের মা সম্ভবত এই কথাটা আইরিনকে বলে দেয় যে আমি জান্নাতকে বিয়ে করেছিলাম। এবং আইরিন আমাকে বলে, এটা তুমি কেন বললা না আমার কাছে, জিনিসটা তুমি কেন লুকাইলা? আমি বললাম জান্নাত আমাকে ওয়াদা করাইছিল যাতে আমি তোমাকে না বলি। জান্নাত আজ নাই, কিন্তু জান্নাতের ওই সন্তান, জান্নাতের ওই ছেলে আমাদের কাছে আজও আছে। আমার বাবুটা অনেক বড় হয়েছে এবং জান্নাতের বাবা মাই তাদের দেখাশোনা করে, আমার বাচ্চারা দেখাশোনা করে। এবং আমি বাংলাদেশেও যে আমার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করি, আমেরিকাতেও আছে, ওখানেও দেখাশোনা করি, সব মিলিয়ে আমরা অনেক ভালো আছি। তো বড় কথা হচ্ছে আমার যে শাশুড়ি আছে, মানে জান্নাতের মা আপনার গল্পগুলো শোনে। ওইখান থেকে জান্নাতের মা একদিন আমার বউ আইরিনকে এগুলো দেখালে এবং আইরিন আমাকে বললো তোমার গল্পটা অনেক মর্মাহত, গল্পটা তুমি এই ছেলেটার সাথে শেয়ার করতে পারো। ওখান থেকে আমি আপনাকে ইমেল করেছি, যদি পারেন আমার গল্প রেকর্ড করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। কিছু মানুষ হয়তো দুনিয়াতে আসে কষ্ট পাওয়ার জন্য, কিছু মানুষ হয়তো দুনিয়াতে আসে অন্য কাউকে ভালো রাখার জন্য। আমাদের এই পৃথিবীতে এরকম অনেক মানুষ আমি দেখেছি যারা সম্পূর্ণ বিনা স্বার্থে নিজের জীবনটা পর্যন্ত অন্যের জন্য বাজি রাখতে পারে। আজ আমার বাংলার মেয়ে জান্নাতি তার জ্বলন্ত প্রমাণ। আল্লাহর কাছে দোয়া করে জান্নাতের মৃত্যু কিভাবে হয়েছে সেটা ডাক্তারও বলতে পারে নাই এবং ময়না তদন্ত হয়নি। আল্লাহ যেন জান্নাতকে জান্নাতে দান করে, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।